এই গুনগুন করে মহুয়া বলে একটি ছবিতে উত্তম কুমারের চরিত্র অভিনয় করলাম, হুম। রাজদীপ যেটার পরিচালক। আমি এব- ও, দেবকে ব্যক্তিগতভাবে একদম চিনি না। ব্র্যাড পিটের সাথে আমার যতটা দূরত্ব, ওনার সাথে আমার ঠিক ততটাই দূরত্ব। ও এবং মাই গড। কারুর মৃত্যু আমার ব্যক্তিগত মতামত প্রকাশের জায়গা নয়। বলছি, এই যে মৃত্যু নিয়ে তুমি আমাকে এই ক্যামেরার পিছনে বলছিলে। যে কোনো রকম মুভমেন্ট সেই মৃত্যুকে মঞ্চ বানিয়ে নানা রকম ব্যবহার, এবং সেটা আমার পরিচিত কাছের একজন মানুষের। প্রথম কথা, মৃত্যু নিয়ে বাইকটা কি দেবো বলো তো? হ্যাঁ। কার জন্য দেবো? আমি লিখেছি যে অনেকদা 10 মিনিটের জন্য ফিরে আসুক, হুম। বেশি না, আর কাউকে ফিরতে হবে না। আমি বলছি নেতাজিকেও ফিরতে হবে না, হুম। অনিকদা 10 মিনিটের জন্য খালি ফিরে আসুক। আমি বলছি অনিকদাকে যতটুকু আমি চিনি, এই যে অনিকদাকে নিয়ে যে আদিক্ষেতার ঢল শুরু হয়েছে, আসলে রোমান্স ব্যাপারটাই তো সম্পূর্ণ একটা ফেক। হ্যাঁ। যৌনতা আসে বলেই সে কিন্তু হয়তো তাকে প্রেম করতে চায়। হ্যাঁ। কেমন আমরা শুধু শিখেছি, আমি বলছি একদম ছোটবেলা ক্লাস 8-এর প্রেমের কথা। সেও আমাকে মেসেজ করে এখন 4টে কথা বলতে পারে। তাই? হ্যাঁ, একদম পারে। তার 2টো সন্তান আছে, কিন্তু সে চায়, সে মাঝে মেসেজ করে কথা বলে তাদের তুমি কাউকে সাথে। ব্লক করো না। আমি বিশ্বাসই করি না, ব্লক করাতে বিশ্বাসই করি না। গোপনে মদ ছাড়ানোর মতো ছবিও বানিয়েছি। হুম। আমি ভালো খারাপে যাচ্ছি না। সেটা ছেড়ে আমি দাও। পারিয়া বানিয়েছি, আমি ভটভটি বানিয়েছি, আমি রাস বানিয়েছি, মেমোরি এক্স বানিয়েছি। এগুলো সবকটাই ভিন্ন ধারার ছবি। মানে এই পুরো কোর্সটা কতদিনের হবে? আহ, বিভিন্ন রকম রয়েছে, অ্যাডভান্স ল্যাব রয়েছে, সেটা প্রায় 16টা থেকে 17টা ক্লাস। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি এসে গেছি যোধপুর পার্কে তথাগতর বাড়িতে আবার, কারণ এর আগে আমি এই বাড়িটাতে এসেছি। আর তথাগত, আমার চ্যানেলে তোমাকে স্বাগত। আর কেমন আছো বলো, আর কি করছো বলো, সেগুলো সব আসবো। আগে বলো তোমার কেমন আছো? এই সময় যেরকমটা থাকা যায়, হুম। এই মৃত্যু মিছিলে গোটা দেশ, গোটা পৃথিবী জুড়ে যুদ্ধের বাতাবরণে যেরকম থাকা যায়, গোটা হুম। পৃথিবী জুড়ে রিসেশন চলছে, হুম। মানুষ আরো দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে যেরকম থাকা যায় আর কি। পশ্চিমবঙ্গটাকে কিরম লাগছে? জানি না, খুবই অ্যাম্বিগুইটির মধ্যে রয়েছে আমরা। আমি তো একটা ক্ষুদ্র ইন্ডাস্ট্রির অংশ, এবং সেখানে তো এই মুহূর্তে সিনেমার কাজ, আমি জানি না যতদিনে ইন্টারভিউটা পাবলিশ হবে ততদিনে হুম। আবার ফুল দমে সিনেমার কাজ শুরু হবে কিনা। কিন্তু এই মুহূর্তে যারা পুরনো নতুন প্রযোজক বিনিয়োগকারী যারা ছিলেন, তারা তো এই মুহূর্তে নেই। অন্তত আমার ক্ষেত্রে আমি বলতে পারি 2-3 জন বিনিয়োগকারী ছিলেন। এবার আমি যেহেতু কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নই এবং কোনোদিনই থাকিনি, এবং সচেতনভাবে বিভিন্ন অনুষ্ঠানও এড়িয়ে গেছি, তারপর হুম। একটা সময় পর তো আমাকে নিমন্ত্রণ করা হতো না। হুম। ইনফ্যাক্ট কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যেহেতু ওটা প্রচারের মঞ্চ হয়ে দাঁড়িয়েছিল নির্দিষ্ট পার্টির, সেই জন্য আমি সেখানে যেতাম না। তো তারপরে তার ইনভাইট করা বন্ধ করেছিল লাস্ট 5-6 বছর। তো যেতে ফলত না কেন? হ্যাঁ, যেতে না কেন? কারণ আমি তো কোনো পার্টির প্রচারে যেতে পারবো না, কারণ পার্টির প্রচারে যাওয়া মানে সেই মানে তুমি দলটার। খোলা মনে যেতে পারতে, ফিল্ম ফেস্টিভ্যাল খোলা খোলা মন। মনটা কি, ধান্দাবাজিটাকে খোলা মন বলে ডাকছো? অনেকে যেমন চাপে পড়ে নাকি গিয়েছিল, না না, না, ওরম চাপ, ওরম যদি চাপের কথা বলতে হয়, 2021 সালে আমাকে দুটি দল ধান্দাবাজিতে থেকে খোলা আলাদা মন। আলাদা করে ভোটে দাঁড়ানোর কথা বলা হয়েছিল, আচ্ছা। এবং আমি সবিনয়ে সে প্রস্তাব দুটি ফেরত পাঠিয়ে দিই। হুম। আহ, শুধু এটুকু বলতে চাই, অনেকেই তো বহু পরিচিত মানুষদের পলিটিক্সে যেতে দেখলাম, আবার ছেড়ে দিতে দেখলাম, আবার যেতে দেখলাম, দল পাল্টানো দেখলাম, সবই দেখলাম। এবং তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বয়ানে এটা উঠে এসছে তারা চাপে পড়ে করেছেন। চাপে পড়ে একবার করানো যায়, যে আমায় বললো যে যেতে হবে এই অনুষ্ঠানে, না হলে তোমার কাজকর্ম থাকবে না। যদিও আমাকে এরকম কেউ কিছু বলেনি, উম, কিন্তু আমি ধরে নিলাম যে এরকম কেউ বললো, আমি হয়তো গেলাম। কিন্তু তারপরে অ্যাওয়ার্ড নেওয়া, তারপরে অনুষ্ঠানে গান গাওয়া, অনুষ্ঠানে নাচা, হুম। ইত্যাদি ইত্যাদি, সেগুলো এবং নিশ্চয়ই চাপে পড়ে বারংবার নয়। বারংবার। বারংবার সেটা পয়সার পারিশ্রমিকের বিনিময়ে। তো হুম। সেগুলো তো বোধহয় চাপে পড়ে নয়। আমার হুম। মনে হয় যে শিল্পীদের যে পলিটিক্যালি প্রচন্ড একজন প্রতিবাদী হতে হবে আমি বিশ্বাস করি হুম। না। এ আমার মানে শিল্পী সে তার শিল্পটা করবে, তার জন্য যাকে খুশি করা দরকার। আমি যেমন আমার পথপশুদের জন্য হুম। আমি যেখানকার কাউন্সিলরের যদি কোনো আমি নিজে সলভ করতে পারি তাদের উপর অত্যাচার, যে কাউন্সিলর যে পার্টিরই হোক না কেন, তার সাহায্য আগেও নিয়েছি, এবারও হাত পাতবো। হুম। কারণ আমার রাজনীতি অবলাদের জন্য, আমার রাজনীতি মূলত যারা কথা বলতে পারে না তাদের জন্য, যারা ইনোসেন্ট তাদের জন্য। তো সেই রাজনীতি করার জন্য আমায় যদি সাহায্য নিতে হয় ক্ষমতাশালী মানুষদের, আমি নেবো, সে যে পার্টিরই হোক না কেন, ভেদাভেদহীন ভাবে নেবো। কারণ আমি নিজে তো কোনো দলীয় সমর্থক নই, আর যদি হতামও তাহলেও নিতাম, কারণ আমি যাদের জন্য লড়ছি কিংবা যাদের কথা বলতে চাইছি তারা নিরীহ, তারা নিষ্পাপ। পারিয়া টুটা আমি যতদূর জানি ওই হাতিটিকে মানে উদ্বুদ্ধ মানে তোমার ভেতর ওই কিকটা এসেছিল, ওই একটি হাতি নৃশংসভাবে ওই মুখে
বোমা একটা দিয়ে ওইটা করাতে, ওইটা থেকে আনারস, হ্যাঁ হ্যাঁ, কেরালাতে। আনারস, কেরালাতে হ্যাঁ। আনারসের মধ্যে বোমা দিয়ে ওটাকে বাস্ট করিয়ে দেওয়া থেকে শুধু শুধু এটা ওটা, নয়, এই মুহূর্তে গোটা ভারত জুড়ে হ্যাঁ, যে প্রচুর পরিমাণে জঙ্গল কাটা চলছে, ওরে এবং বাবা, হ্যাঁ, গোটা পৃথিবী জুড়ে যে, গোটা শুধু ভারত জুড়ে বললে ভুল হবে, গোটা পৃথিবী জুড়ে যে ধ্বংসলীলা চলছে আর কি, অ্যামাজনের জঙ্গল কাটাও বটে, হুম কর্পোরেট আগ্রাসন যেভাবে চলছে, এটা সেখান থেকে উদ্বুদ্ধ। হুম ওগুলো হুম, হয়তো ট্রিগার পয়েন্ট ডেফিনেটলি, কিন্তু আমি পারিয়া বানিয়েছিলাম পারিয়া 2টা করবার জন্য, কারণ পারিয়া ঠিকই, 2টাই মূল ছবি, যে ছবিতে আদিবাসীদের কথা হবে যারা কয়েক হাজার বছর ধরে জঙ্গলে রয়েছে, তাদের বিশ্বাসের কথা হবে, যে কারণে কাল ভৈরবের রেফারেন্স আসে, কারণ শিব হুম তো একজন প্রাচীন দেবতা, হুম এবং শিবের পুজো আজকের মানুষরা করছে না, মানে হুম আজকের এই যে হিন্দুদের আমরা দেখছি শুধু সেই তারা করছে না, শিবের পুজো, কালীর পুজো সেই নিচু স্তরের মানুষ যাদেরকে বলে আমরা দাগিয়ে সরিয়ে রেখেছি, যাদের ট্রাইবাল বলে সরিয়ে রেখেছি, তারা পর্যন্ত করছে বহুদিন ধরে। তো সেই কারণে কাল ভৈরবের রেফারেন্স আসে, সেই কারণে এই কাল ভৈরবের উত্থান আসলে শুধুমাত্র কুকুর বাহন বলে নয়, এটা আদিবাসীদের দেবতা, এবং সেখান থেকেই গল্প হবে, হুম খুবই, যেদিন হবে যেদিন হবে। যেদিন হবে। এটা একটু নৈরাশ্যজনক লাগছে, কারণ পারিয়াটা হওয়ার পরে এটা এত পপুলার হয়েছিল, এবং পারিয়াটা একটা অন্যরকমের ছবি, তো সত্ত্বেও ভীষণ হিট হয়ে গেছিল ভাষায়, এবং প্রত্যেকে খুব প্রশংসা করেছে, সেখানে পারিয়া টুটা খুব তাড়াতাড়ি আসবে এরকমই একটা আশা রেখেছিলাম। সেটা যখন তুমি বলছো পেছিয়ে গেছে, এবং সেটা অর্থনৈতিক কারণে, সেটা খুবই দুঃখের, হ্যাঁ, এটা বলে পারিয়ার মনে হয়। পারিয়ার দ্বিতীয় ভাগের জন্য যে বিনিয়োগটা দরকার এই মুহূর্তে আমাদের রাজ্যে, যে বিনিয়োগ হ্যাঁ সিনেমার ক্ষেত্রে, অন্তত আমি যাদের নিয়ে কাজ করছি, যে অভিনেতা অভিনেত্রী, তাদের প্রতি যে বিনিয়োগ, কারণ হুম, লোকে তো সিনেমা হলে আমার মুখ দেখে যাবে না, লোকে আমার নায়কের মুখ দেখে যাবে, লোকে আমার পারিপার্শ্বিক যে কে অভিনেতা কে অভিনেত্রী, আছে তোমার পারিয়াটোতে? দেখো বিক্রম তো আছেই, কারণ হ্যাঁ হ্যাঁ, ও রোলটা তো তো প্রথমটা রোলটা কন্টিনিউ করবে, করেছে। যারা 4-5টা চরিত্র তো যারা ছিল তারা আছেই, নতুন হ্যাঁ, অনেকগুলো চরিত্র অ্যাড অন অ্যাড হবে। অন হবে। যেমন বিক্রম, অঙ্গনা, হ্যাঁ বিমল গিরি, দেবাশিস, এরা হ্যাঁ সবাই কন্টিনিউ মানে হ্যাঁ গল্পের সাথে হ্যাঁ সাথে হ্যাঁ এগোচ্ছে, কিন্তু এর বাইরে তো অনেক মানে হ্যাঁ মূল হ্যাঁ। ভিলেনের যে চরিত্র আর কি। তোমার এই যে হাতির ব্যাপারটা, তুমি একটু ট্রাইবালদের ব্যাপার আনবে, সেখানে তো তোমাকে আরো অ্যানিমালস একটু তোমায় কাজ করতে হবে, সেটার জন্য তোমার প্রজেক্টের কাজটা মানে টাকাটাও তো বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেটা লাগবে, সেটা তো করতে হলে সেটুকু লাগবেই, কিন্তু গড়পড়তা বাংলা কমার্শিয়াল ছবি যে বড় মাউন্টের যে হয়, সেগুলোর যে বাজেট তার হয়তো হাফ টাকায় ছবিটা হয়ে যাবে, কিন্তু সেই ছবি, এই ছবিটার জন্য তো এক ধরনের মননও দরকার। আমি বরাবরই বলে আসছি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি বড় হওয়ার জন্য প্রপার প্রডিউসার দরকার। মানে আজকে একজন ডিরেক্টর যাকে হয়তো লোকে খুব গালিগালাজ করছে, তার এত খারাপ ছবি কেন বানায়, এবার তার বাড়িতেও ভাত চড়াতে হয়, হুম এবার সে যখন ভালো গল্প নিয়ে যাচ্ছে তাকে বারবার রিজেক্ট করে খারাপ গল্পের দিকে ঠেলে দেওয়া, সে তো জানছে ভাই আমি অর্থ রোজগার করতে হবে, নিজের সন্তানদের মুখে খাবার তুলে দিতে হবে, সেইটার জন্য সে হয়তো কম্প্রোমাইজ করছে, আমি তাকে দোষ দিন। এরকম প্রচুর পরিচালক, নামি হুম দামি পরিচালক রয়েছেন, যাদের হয়তো একটা ছবি করতে এখন 30 দিন লাগার কথা, তারাও হুম। 12-13 দিনে শুট করছেন, নাহলে তারা জানেন ছবিটা হবেই না। বাবুদা এবার বলেছেন আমি ছবি করবো না, কারণ আমি 14 দিনে শুটিং করতে পারবো না। হ্যাঁ, কারেক্ট। এবার আমিও যেহেতু 14 দিনে শুটিং করি না, সেহেতু আমি যতদিন না উপযুক্ত প্রডিউসার পাবো ততদিন ছবি বানাবো না। হুম। দেখি না, আমার হাত পা এখনো সবল রয়েছে, যদি অন্য কিছু এখন করতে তুমি হয়। তো একটা নতুন ক্লাস শুরু করতে চলেছো, সেই বিষয়ে একটু শুনি। হ্যাঁ, আমি একটা তথাগত মুখার্জি অ্যাক্টিং অ্যান্ড ফিল্ম ল্যাব শুরু হ্যাঁ করেছি। হ্যাঁ। আমাকে বহুদিন ধরে বহু মানুষ, যেহেতু আমার অভিনেতারা আমার সিনেমা শুরুর আগে একটা হুম লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে ওয়ার্কশপ করেন, ফলে ওয়ার্কশপ করানোর অভিজ্ঞতা আমার রয়েছে, এবং তো এই অ্যাক্টিং অ্যান্ড ফিল্ম ল্যাবটা মূলত শুরু করার উদ্দেশ্য হলো, এবং বহুদিন ধরে বহু মানুষ বলছিলেন, এবং যেহেতু আমি ছবি বানাচ্ছি না এই মুহূর্তে, সেই হুম। মুহূর্তে একটা কিছু করা দরকার যেখানে আমি আমার সিনেমা বানানোর প্র্যাকটিসটা অন্তত ছড়িয়ে দিতে পারি। আর হুম। হয় কি, আমি এটা একটা ব্যাংকিংও করছি ফ্র্যাঙ্কলি স্পিকিং। আচ্ছা। ব্যাংকিংটা কিরকম, ধরো আমার সব ছবিতেই তুমি যদি লক্ষ্য করো এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী থাকে, মানে থাকে। যেটা ভটভটি থেকে শুরু হুম। হয়েছিল, ভটভটিতে প্রাইমারি হিরো হিরোইন ছিল একদম, হ্যাঁ। নতুন, কিন্তু এখন আমার প্রযোজকের সাহায্য চাই নতুন হিরো হিরোইন নিতে হলে, প্রযোজকরা এগ্রি না করলে তো নিতে পারবো না, কিন্তু অন্যান্য চরিত্র আমি সবসময় নিতে পারি। তো রাশেও প্রায় 7-8 জন নতুন অভিনেতা অভিনেত্রী রয়েছে, দেখেছো তো। সেইটার জন্য এবার কি হয় যে বহু মানুষ সারা বছর যোগাযোগ করে, আর আমি না সবাইকে উত্তর দিই, আমি যদি দেখি মেসেজ, সেটা ফেসবুক মেসেঞ্জারে হোক, কারণ হুম আমার সবসময় মনে হয় যে তাদের জায়গায় কখনো তো আমিও ছিলাম, কোনো পরিচালককে হয়তো আমিও মেসেজ করছিলাম, তিনি যদি একটাবার উত্তর দিতেন আমার ভালো লাগতো, আমি আমি হুম একটু জোর পেতাম। তো আমি সবাইকেই জানাই যে এই মুহূর্তে ছবির কাজ হচ্ছে না, এই মুহূর্তে কোনো অডিশন হুম নেই হুম যেখানে হুম। তাকে ডাকতে পারবো। তো ধরো আজকে আমি বানাচ্ছি না, কিন্তু 1 বছর বাদে বানাচ্ছি কি 3 মাস বাদে বানাচ্ছি, সেই সময় তো সেই লোকটা যোগাযোগ করতে পারছে না, হয়তো অডিশনের খবরটাও পাচ্ছে না। ঠিকই। এবং ধরো আমি চাই যে আমি যে ধরনের ফিল্ম মেকার, যার কোনো বায়াস নেই, যে সব ধরনের ছবি বানাতে চায়, সেই ধরনের ফিল্ম মেকাররা আরো উঠে আসুক, আচ্ছা। যারা 4টে ট্যাবু নিয়ে ক্যারি করবে না নিজের না। মাথায়, যে আমি কমার্শিয়াল বানাই, আমি অমুক বানাই, আমি ইন্টেলেকচুয়াল বানাই,
আমি আবার সেমি কমার্শিয়াল বানাই, এই ধরনের কোনো ট্যাবু ক্যারি করবে না। আমি গোপনে মদ ছাড়ানোর মতো ছবিও বানিয়েছি, আমি ভালো খারাপে যাচ্ছি না, সেটা ছেড়ে আমি দাও। পারিয়া বানিয়েছি, আমি ভটভটি বানিয়েছি, আমি রাস বানিয়েছি, মেমোরি এক্স বানিয়েছি, এগুলো সবকটাই ভিন্ন ধারার ছবি। ফলে আমি চাই এই ধরনের পরিচালক আরো আসুক, যাতে আরো বেশি কাজ হয়। যে কারণে ল্যাবটা খোলা। এই ব্যাংকিংটা হলে আমার ছবিতে দুজন করে নতুন ছেলে মেয়েকে আমি অবজারভার হিসেবে চান্স সুযোগ দিই, এবং সেখান থেকে তারা পরে ডিএ হয়, ডিরেক্টর অ্যাসোসিয়েট হয়, এবং এরকম হয়েছে তাদের মধ্যে থেকে অনেকে এখন ডিরেক্টর হয়ে গেছে। আচ্ছা। এমন মাত্র 3টে থেকে 4টে ছবিতেই এটা সম্ভব হয়েছে। তো সেইটার জন্য যারা যারা কানেক্ট করা দরকার তারা তো ঠিক সময় কানেক্ট করতে পারছেন। হুম তো এই অ্যাক্টিং ল্যাবটা আর ফিল্ম ল্যাবে যারা ভালো কাজ করবে তাদের জন্য আমার একটা লিস্ট তৈরি থাকবে হুম already, হুম হুম যে এদেরকে আমি জানি, এদেরকে আমি হাতে করে তৈরি করছি, হুম, ফলে হুম। এদের শক্তি, এদের ত্রুটি সবটা আমি জানবো, ফলে প্রপারলি কাস্ট করা থেকে শুরু করে ডিরেকশনে পুশ করা সবটাই করতে পারবো। ফলে আমার একটা নিজস্ব ব্যাংকও তৈরি থাকবে। যেমন ধরো আমার এই ফিল্ম ল্যাবে সেটা অভিনেতাদের এবং পরিচালকদের জন্য এই সুযোগটা থাকবে, কিন্তু যে তারা নিজেরাই, তাদেরকে আমি সেই প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাবো ও শর্ট ফিল্ম বানানো। তারা ছোট ছবি বানিয়ে যাতে নিজেরা দেখতে পারে, নিজেরা যাতে ভাবতে হুম পারে। হুম হুম দেখো আমার এই ল্যাবে অভিনেতাদের এবং পরিচালকদের কাউকেই আমি বলছি, কোথাও ওই অভিনেতাদের ধরো গলার স্বরের কত ভ্যারাইটি হয়, হুম বডি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, বডি ল্যাঙ্গুয়েজ কত রকমের, কি ফিজিক্যাল এক্সারসাইজ করানো, আমি সব কিছু শেখাবো না। হুম। আমি শেখাবো ক্যামেরার সামনে স্বচ্ছন্দ কি করে হতে হয়, কিভাবে ইমাজিনেশনের দরজাটা খুলে দিতে হয়, কিভাবে ভাবা প্র্যাকটিস করতে হয়। এবার তাহলে কি তুমি শুধু একাই এটা শেখাবে? হ্যাঁ, তুমি একাই শেখাবে? মানে তাছাড়া এই পুরো কোর্সটা কতদিনের হবে? আহ, বিভিন্ন রকম রয়েছে। অ্যাডভান্স ল্যাব রয়েছে, সেটা প্রায় 16টা থেকে 17টা ক্লাস। হ্যাঁ আর 14 থেকে 15টা ক্লাস হচ্ছে শুধু বেসিক গুলো, হ্যাঁ আর অ্যাডভান্সের 16 থেকে 18টা ক্লাস। হ্যাঁ এবং এইটাতে আমার মনে হয় একটা মানুষের নিজের সম্পর্কে সম্যক ধারণা, আমাদের নিজের সম্পর্কে আগে ধারণা করতে হয়, তো যে আমি কে, হুম যে আমার শক্তি কোথায় লুকিয়ে আছে, আমার দুর্বলতা কোথায় লুকিয়ে আছে, সেইটা খুঁজে পাওয়া, এবং টেকনিক্যাল পার্ট শেখার জন্য যথেষ্ট সময়। আর এছাড়া প্রথাগত অভিনেতাদের জন্য একটা অপশন রয়েছে, যারা কোনো ক্যারেক্টার স্কেচ, এরকম বহু বন্ধু অভিনেতা আমার রয়েছে যারা অন্য কারোর ছবিতে অভিনয় করার আগে আমার কাছে এসে হয়তো ওয়ার্কশপ করে যায় কয়েকদিনের। আচ্ছা তো সেইটা জন্য রয়েছে আর কি, হুম অর্থাৎ যারা প্রথাগত অভিনেতা তারা যদি ফিল্মে অভিনয় করার আগে ওয়ার্কশপ করতে চান, যেটা কলকাতা শহরে অনেকেই করান, কিন্তু ক্যামেরার সামনে নায়ক হওয়ার জন্য, কিংবা নায়িকা হওয়ার জন্য, কিংবা ভিলেন হওয়ার জন্য, কিংবা কোনো বিশেষ চরিত্র করার জন্য শুধু অভিনয় বোধহয় হাতিয়ার নয়, একটা এক্স ফ্যাক্টর যেটা দেখে অডিয়েন্স হাততালি দেবে, ঠিকই। সেই এক্স ফ্যাক্টরটা আলাদা করে ক্রিয়েট করতে হয়, একটা অরা। আমি চেষ্টা করবো। সত্যি করা যায়? উম, এক্সপেক্টটা বোধহয় আমার এক্সপেক্টটা বোধহয় ছবিতে থাকে। পারিয়ার ভিলেন ছিল সৌম্য মুখার্জি। হ্যাঁ সৌম্যকে যেভাবে দেখা গেছে কসাই হিসেবে, হাতে চপার নিয়ে, বাবা, সানগ্লাস পরে, সেরকম ভাবে বোধহয় আগে সৌম্যকে কেউ দেখেনি। আচ্ছা তুমি বলতে চাইছো ওইভাবে? হ্যাঁ প্রেজেন্টেশনটা, অর্থাৎ সৌম্যর প্রেজেন্টেশন, হাঁটা, হ্যাঁ চলা, হ্যাঁ হ্যাঁ দাঁড়ানোর ভঙ্গি, হ্যাঁ এই সবটার উপর ওয়ার্ক করতে হয়েছে। এবং এই ওয়ার্কটা একজন অভিনেতা হিসেবে, আমি যেহেতু অভিনেতা এবং নায়ক হিসেবে কাজ করেছি, ফলে আমার কাছে যে সুস্পষ্ট ধারণাটা আছে, আমার ধারণা যে ঠিক এমনটা আমি দাবি করছি না, আমার কাছে যে ধারণাটা রয়েছে, এবং এতদিন সিনেমা দেখার অভ্যেস, সিনেমার নিয়মিত দর্শক হওয়ার অভ্যেস, সেইখান থেকে আমার যে পথটা জানা আছে সেই পথটা আমি দেখাতে পারবো। যেরকম ভাবে আমি বিক্রমকে পারিয়ার সময় হুম করেছি, হুম হুম সৌম্যকে এই সময় করেছি, ঋষভকে ভটভটির সময় করেছি, হুম হুম। বিবৃতিকে করেছি, যেটুকু আমার, এরা সবাই তুমি যার নাম বললে, ঋষভ, দেবলীনা আহ, কুমার রিসেন্টলি। হ্যাঁ দেবলীনা কুমার, সৌম্য, এরা কিন্তু সবাই মানে প্রায় তোমারকে দিয়ে শুরু করেছে বলা যায়, তাই না? শুরু করেছে বলাটা ভুল। মানে প্রথম ওদের দিকের ওদের ওদের প্রথম দিক, সৌম্যর তো প্রথম দিক নয়, কিন্তু আমি বলছি ওদের কেরিয়ারে, বিক্রমের কেরিয়ারেও যেমন হ্যাঁ, পারিয়া একটা বড় বড় ব্রেক, বড় ব্রেক, দেবলীনার যেমন রাশ। রাশে বড় তো ব্রেক। আমার বক্তব্য হচ্ছে, আমার ওটাই কাজ, যে হুম যাকে আমি যদি কালকে একজন প্রথাগত সুপারস্টারকে নিয়ে কাজ করি, আমি চেষ্টা করব তাকে নতুন কিভাবে প্রেজেন্ট করতে প্রেজেন্ট পারে, করা যাতে যায়। অডিয়েন্স এতদিন ধরে যে দেখার অভ্যেসটা, সেটার বাইরে নতুন করে তাকে নিয়ে উৎসব করতে পারে। বিবৃতিও তো, বিবৃতিকেও যে দেবী চৌধুরী এত ভালো করেছে, হ্যাঁ ওটাও তো তোমার হাত না, ধরে। তার আগে হ্যাঁ আমার সাথে কাজ করিস, দেবী চৌধুরানীর কৃতিত্ব নিশ্চয়ই সেই ছবির পরিচালক এবং শুভজিৎ, হ্যাঁ প্রযোজক। না না ভালো করেছে। আচ্ছা এইবারে এবার একটু তোমার এই অ্যাক্টিং ক্লাস থেকে একটু সরে যাচ্ছে, কি নাম দিচ্ছে ওটাকে? এটা তথাগত মুখার্জি অ্যাক্টিং অ্যান্ড ফিল্ম ল্যাব। ল্যাব, এটা ল্যাব, আচ্ছা হ্যাঁ এটা এটা গুড নেম, যেখানে মানে আমি ল্যাবরেটরি। আমি হ্যাঁ, কারণ ওখানে তো যদি ওয়ার্কশপের ভিডিও এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আমি কথা বলার থেকেও বেশি আমি যারা এসছে তাদেরকে কথা বলাচ্ছি। আচ্ছা এটা কি ওপেন এয়ার কিছু করছো? ওপেন এয়ার নয়, ওপেন এয়ারের হ্যাঁ স্পেস আমার কাছে নেই। এটা আমার বন্ধু দেবপ্রসাদ হালদার আর অমিতাভ ওর একটা প্রোডাকশন হাউস খুলেছে, হাউস হ্যাঁ অফ ভিশন হ্যাঁ বলে। হ্যাঁ তো তাদের স্পেসটা, তাদের সাথে কোল্যাব করে তাদের স্পেসটা ইউজ হ্যাঁ। করছি। আমি একটা অ্যাড দেখছিলাম তোমার, সেটা একটু মাঠের মধ্যে বা পার্কের মধ্যে এরকম কিছু কি করেছো? না না, সে তো আমি এখন বলছো? বিভিন্ন দর্শন, হ্যাঁ মাঠে ওটা বলছি। আর আমি এমনিতে বিভিন্ন দর্শন নিয়ে, আমার ব্যক্তিগত যে দর্শন, আমার উপনিষদ পড়ার অভিজ্ঞতা, আমার
বেদ পড়ার অভিজ্ঞতা, সেগুলো নিয়ে সেখান থেকে যে দর্শনগুলো, সেগুলোকে সহজ মজার রিলের মধ্যে আমি নিয়ে আসছি। হ্যাঁ, সেটা আমি দেখছিলাম। ওই রিলগুলো কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে। আর এই রিলটা কবে থেকে করা শুরু করলে? 1 মাস। আমি এর এক আগে মাস? কোনোদিন রিল করিনি। হ্যাঁ, আমার কোনো রিল নেই। মানে হ্যাঁ। কোনোদিন হয়তো পাহাড়ে স্পিটি ভ্যালিতে গাড়ি সে চালাচ্ছি তো ওইটুকু, আলাদা, হ্যাঁ। কিন্তু আমি কোনোদিন রিল করব, এবং আমি এক কথায় বলা যায় একসময় রিল বিরোধী ছিলাম, যে হ্যাঁ। রিল করা আবার কি। কিন্তু আমি ঋত্বিক ঘটক পড়তে গিয়ে এর আগে বহুবার ওনার ইয়েতেও শুনেছি, ইন্টারভিউতে, যে সিনেমার থেকে যদি কোনো শক্তিশালী মাধ্যম আসে, আমার যদি কথা বল, আমরা শিল্পীরা কাজ করি, অন্তত আমি কাজ করি আমার কথাগুলো বলবার জন্য। তো ঋত্বিক ঘটকের ওই কথাটি আমার সব থেকে বেশি ইন্সপায়ার করে, যে সিনেমার থেকে যদি কোনো শক্তিশালী মাধ্যম আসে, তাহলে সেটাকে লাথি মেরে আমি সাথে চলে যাব। রিল ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সিনেমা দিয়ে যে কথাগুলো এখনো বলা হয়ে উঠছে না, আমি বলতে পারছি অ্যাওয়ার না, করা, তুমি প্রকৃতি বা ওই হ্যাঁ, ব্যাপারটাকে অ্যাওয়ারনেসের যেটা মধ্যে আমার দিয়ে। সিনেমাতে থাকে। দেখো, তুমি হিরো হিসেবে বলছি যে তুমি সিরিয়ালে, তুমি তো হঠাৎ একটা সিরিয়ালে ফিরে গেলে। হ্যাঁ, এবং আমি শুনেছি তোমার মানে পরিচালক লেখকরা তোমার জন্য আলাদা করে একটা 6 মাসের চরিত্র লেখে, যেহেতু তোমাকে চায় পরিচালকরা, এটা আমি শুনেছি যে তোমাকে হিরো হিসেবে চায়, তুমি বরং সময় দিতে পারো না সিরিয়ালের জন্য, কারণ তুমি নিজের ছবি সবসময় করতে ঘটনাটা সেরকম হয় না কিন্তু। আচ্ছা। আমি লাস্ট যে সিরিয়ালটা করতাম, কোন শেয়ালের স্বপ্ন নিয়ে, সেটা প্রায় 1 বছর আমরা করেছি শুট। এবং এখন কি তোমার কাছে কোনো সিরিয়ালের অফার না, আছে? আমার কাছে এই এই মুহূর্তে মুহূর্তে কোনো কোনো সিরিয়াল সিরিয়াল অফার অফার নেই? নেই। তার কারণ আমি জানি না, তার কারণ এই মুহূর্তে আমি টেলিভিশন সবসময় করেছি, এবং স্পেসিফিক একটা চ্যানেলে প্রায় টানা 8-9 বছর কাজ করেছি। আহ, এই মুহূর্তে কেন নেই উত্তরটা আমি জানি না সত্যি, কারণ এই মুহূর্তে আমি যেহেতু ছবি বানাচ্ছি না, আমার কাছে যথেষ্ট হুম, অবসর হুম। রয়েছে। এবার লোকে জানেও না, হয়তো না অতটা না ভালো একেবারেই, খেয়ালও করে না। না না একেবারেই অ্যাওয়্যার, কিন্তু আমি হ্যাঁ, বলছি এমনটা নয়, অ্যাওয়্যার নয়। আমার ধারণা ওই টাইমিংটা হয়তো ম্যাচ করেনি আর হ্যাঁ। কি, যে আর সময়টা আমি তাছাড়া ফাঁকা এখন ছিলাম। যে একটা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, ডামাডোলে আসে এই ব্যাপারে, সেটা হচ্ছে, দেখো এই মুহূর্তে যদি আমরা বসে কথা বলছি, এখন কিন্তু মানে একটা রাজনৈতিক পালাবদল আমাদের রাজ্যে যেভাবে হয়ে গেল, এবং তারপরে বাকিদের যেভাবে দল বদল, বা আমি তো লোককে বলেছি, আমি মানে একটা পুরস্কার দেবো, আমাকে বুঝিয়ে বলো ব্যাপারটা কি হচ্ছে, মানে কে কোন দলে গেল, কে কোন দলের প্রার্থী, এটা হচ্ছে। সেখানে আমি সেসব বাদ দিয়েই তোমাকে জিজ্ঞেস করছি, এ ধরো দেব, বা ধরো জুন মালিয়া, শতাব্দী রায়, আমি কালকে শুনেছি শতাব্দীর বাড়িতে দিল্লিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য হয়েছে, এবং ওখানে সব বিক্ষুব্ধ তৃণমূলরা বসে কথা বলছেন, এবং তারা একটা পার্লামেন্টে আলাদা করে একটা ওদের বসার জায়গা হচ্ছে আছে। তুমি তো একটা সচেতন নাগরিক, এই ব্যাপারটাকে তোমার দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাইছি। ভারতীয় পলিটিক্সে এটা খুব নর্মাল ঘটনা, যে পার্টি হেরে যায় সে পার্টির এটা আজ ইদানিং আজ নর্মাল হচ্ছে। না না, এটা বরাবরই নর্মাল ছিল। আজকে অভিনেতা অভিনেত্রীরা করছে বলে এতটা পাত্রদ্বীপে আলোতে আসছে গোটা ব্যাপারটা। এইটা তো বরাবরই, যে সরকার হেরে যায় সে সরকারের কিছু এমএলএ কিংবা কিছু বিধায়ক তারা গিয়ে রুলিং আগে পার্টিতে জয়েন করতো। একজন দুজন চলে যেতেন, যে এখন তো পুরো আমার একসঙ্গে ধারণা চলে। এখন একজন একসাথে চলে যাচ্ছে, কারণ যে পার্টিতে তারা এক্সিস্ট করতেন সেই পার্টির এক্সিস্টেন্সটাই প্রশ্নচিহ্নের মুখে। হ্যাঁ, তাদের দাঁড়িয়ে পরপর গেছে। নেতারা এবং প্রাক্তন শক্তিশালী লোকজন তারা এখন সবাই গড়াদের ভেতরে চলে যাচ্ছেন, এবং তাদের ক্রাইম গুলো হয়তো তাদের দলের লোকেরাও জানতো না, যে এই যে বিভিন্ন জায়গায় বেডরুম টেডরুম পাওয়া যাচ্ছে শুনছি। একটু, তো হ্যাঁ। সেগুলোর ব্যাপারে কি সবাই অ্যাওয়্যার? আমার মনে হয় না অ্যাওয়্যার। হ্যাঁ। কিংবা যদি অ্যাওয়্যার হয়েও থাকে, তাদের কিছু করার ছিল না। তো সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে তাদের যদি পলিটিক্সে থাকতে হয়, পলিটিক্যাল আইডেন্টিটি বাঁচিয়ে রাখতে হয়, এই দলের সাথে তারা থাকতে পারবে না। দেব প্রথমবার বলেছিল, আমি আর রাজনীতিতে থাকতে চাই না। আমি এ- ও, দেবকে ব্যক্তিগতভাবে একদম চিনি না। আর কি বলছো, তুমি একটা বাংলা হ্যাঁ ফিল্ম। না, বাট আমি ব্যক্তিগতভাবে চিনি না। আমি আচ্ছা, মানে আমরা একসাথে কখনো, মিট উনি করনি? আমার ছবির টিজার শেয়ার করেছেন। তো আমি বেশ কিছু ইন্টারভিউতে ওনার উনি আমার ইয়ে শেয়ার করেছেন, পারিয়ার টিজার লঞ্চ হুম, হুম। করেছিলেন উনি ওনার প্রোফাইল থেকে। আর আমি ইন্টারভিউতে কয়েকবার ওনাকে নিয়ে কথা প্রশ্ন করেছি, একান্ত বলেছি, কিন্তু আমি সত্যি কথা বলতে ওনাকে ঠিক ততটাই চিনি যতটা ব্র্যাড পিটকে চিনি। হ্যাঁ মানে ব্র্যাড পিটের সাথে আমার যতটা দূরত্ব, ওনার সাথে আমার ঠিক ততটাই দূরত্ব। ও মাই গড! অথচ দেখো, মানে এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সবসময় আমরা একটা পরিবার, অনেকে বলেন যে আমরা পরিবার, আমরা সবাই একসঙ্গে আছি এই ফিল্মে। হ্যাঁ, এবং ওই যে যখন মারা গেল রাহুল ছেলেটি, এবং তখন ওই ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম সব মিলেমিশে একটা পরিবারের রূপ নিল। সেখানে তোমাকে কখনো, তুমি কি আর্টিস্ট ফোরামে অংশ নাও? অরুণোদয় আমার বন্ধু ছিল, এবং আমি গিয়েছি, এবং মৃত্যু শুধুমাত্র শূন্যতাই দেয়, এবং একজন মানুষের মৃত্যুকে ঘিরে যে কোনো রকম মুভমেন্ট, আইনি যদি কোনো গোলযোগ থাকে তার আইনি ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া দরকার। কিন্তু
যে কোনো রকম মুভমেন্ট সেই মৃত্যুকে মঞ্চ বানিয়ে নানা রকম ব্যবহার, এবং সেটা আমার পরিচিত কাছের একজন মানুষের যদি অচেনাও হতো, তাহলেও আমি সেখানে থাকতাম না। আমি গিয়েছি আর্টিস্ট ফোরামের, যখন সবাইকে ডাকা হয়েছিল আমি গিয়েছি, সেদিনকে আমি উপস্থিত ছিলাম সেখানে। এবং আমি মানে ওই সময় গেছিল যে যখন শ্রীলেখা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, ওই 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 জায়গায় হ্যাঁ সময়টা ছিলে? ছিলাম। ছিলে? কিন্তু আমি এইটা নিয়ে যদি কথা বলি, দেখুন শ্রীলেখাদি তো আমার খুব শ্রীলেখাদিও আমার খুব কাছের মানুষ ছিলেন এবং এখনো আছেন। আমি শ্রীলেখাদিকে নিয়ে না ক্যামেরার সামনে কথা বলবো না, কারণ আমার যদি ওই ঘটনা নিয়ে কিছু বলার হয় সেটা শ্রীলেখাদির সাথে আমি পার্সোনালি বলবো। আচ্ছা। কারণ ওই দিন এক্স্যাক্টলি কি হয়েছে আমি যেহেতু শুরু থেকে আগেই গেছি আমাদের অভিনেতাদের মধ্যে, তো আমি সবটা জানি কেমন। সুতরাং এইটা নিয়ে কথা বলে আমি কাউকেই এমন কোনো অস্বস্তির মধ্যে ফেলতে পারি না যেটা ব্যক্তিগত, তাই আমি এটা না, নিয়ে কথা আমি বলাটা বাদ রাখি। আমি শ্রীলেখার কথা বলতে চাইছি না, আমি বলছি ওই সময় ওর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল, সেটাতে তুমি প্রোটেস্ট করতে পারতে। না, পারতাম না। আমি আবারও মনে করিয়ে দিই, আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, কারুর তুমি ব্যাক বেঞ্চে থাকো নাকি? না, কারুর মৃত্যু, আমি স্পষ্ট করে দিই, কারুর মৃত্যু আমার ব্যক্তিগত মতামত প্রকাশের জায়গা নয়। হুম। অন্তত অরুণোদয়ের মৃত্যু আমার তাতে খারাপ লাগা, এবং সেই মৃত্যু নিয়ে আমার কি বক্তব্য তাতে আমার মনে হচ্ছে এতে ভুল হয়েছে, এতে অন্যায় হচ্ছে, এটা নিয়ে বলতে পারি। আমি কখনোই এমন কিছু নিজের ব্যক্তিগত প্রচার কিংবা ব্যক্তিগত মতামতের প্রচার, ব্যক্তিগত প্রচার শব্দটা ভুল হলো, সেটা করার মঞ্চ এটা নয়। তাহলে আমি শ্রীলেখা বাদ দিচ্ছি, এবার ধরো বাকিরা যারা, মানে বুম্বাদার কথা বলছি, বা ধরো রঞ্জিত মল্লিক, হ্যাঁ, এবং তারপরে দেব, এরা এসেও বলেছে যে আমরা জানতে চাই কি করে মারা গেছে এবং তার একটা সম্মুখ ইয়ে চাই। তো সেটাকে তুমি কি বলবে, সেটা কি ঠিক সেটা ছিল? তো হ্যাঁ, মানে হ্যাঁ, অফকোর্স জানতে চাওয়া উচিত, কারণ আর ওরা যে ব্যান স্বাভাবিক। করলো যে ওই লীনাদির ওই ওই যে সিরিয়ালটা চলছিল চিরসখা বা ওটা, হুম, হ্যাঁ। দেখো আমরা একজন ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে কোনো প্রযোজকই চলে যান এই ছোট্ট ইন্ডাস্ট্রিতে, এই ছোট্ট কুটি কয় প্রডিউসারের মধ্যে, সেটা কেউই চাই না। হ্যাঁ, না। আমি এবং অরুণোদয় আমরা দুজনেই ওই যে হাউসে, সংশ্লিষ্ট হাউসে বহুদিন কাজ করেছি, হ্যাঁ। এবং আমরা দুজনেই লীনাদির ঘনিষ্ঠ লেখালেখির কারণে। হুম। ফলত যদি কোনো ডিসক্রিপেন্সি, যেমন দু তিন রকমের কথা বা প্রোডাকশন হাউস থেকে আসা যে হুম। স্টেটমেন্ট হুম। হুম। এসছে, হুম। 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 সেগুলোর বিরুদ্ধে আর্টিস্ট ফোরাম মানুষজন কথা বলার প্রয়োজন বোধ করেছে, তারা কথা বলেছে, 100 বার বলবে। ওনাদের যেটা স্ট্যান্ড পয়েন্ট, অর্থাৎ যে সংশ্লিষ্ট প্রোডাকশন হাউসকে নিয়ে কথা হচ্ছে, তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট নিয়েছেন। এটার আমি কোনোটারই পক্ষে অথবা বিপক্ষে নই, কারণ দুজনেই তারা মনে করছেন তাদের দুজনের জায়গায় ঠিকই। প্রতিবাদটাতেও আমি ছিলাম, হুম। আর্টিস্টদের সবাইকে যখন দেখেছি আমি উপস্থিতি জানিয়েছি, কারণ আমিও আর্টিস্ট ফ্রেটার্নিটির অংশ, এবং সেই প্রতিবাদটা এই কারণে করা হচ্ছে যে আমাদের ক্লিয়ার পিকচার চাই, তার জন্য যদি আবার ডাকে আবার যাও। হুম। কিন্তু যদি কাউকে কোনোভাবে দেখি যে সেটা পেনালাইজ করা হচ্ছে, আবার বলছি ওই পলিটিক্যাল মঞ্চ যদি তৈরি করে দেওয়া হয়, মানে তাহলে আমি যেটা সেখানে ওখানে যাব না। ব্যান, মানে বলা হলো যে আর ওই ওই ওইটা যতক্ষণ না জানা হচ্ছে ব্যান ওটা করার আমরা ওটা সেটা ওপর। আর্টিস্ট ফোরাম বেস্ট বলবে, বাট ব্যান করার মূল কারণ ছিল যে কোনো ক্লিয়ার স্টেপ, প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা স্টেটমেন্ট বেরিয়েছিল, আমাদের হুম। যেটুকু আমি জানি সেই স্টেটমেন্টটা লিখিত ছিল। ওনারা চাইছিলেন যে একটা সামনাসামনি বসে একটা কোনো আলোচনা কিংবা ওদের কোনো একটা হুম। বক্তব্য, যে এজেন্ডাটা ফুলফিল হয়। যে হুম। কারণে আর্টিস্ট ফোরামের সিনিয়ররা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি একজন আর্টিস্ট হিসেবে সেটার পাশেই আছি, কিন্তু ব্যক্তিগত মানুষ হিসেবে আমি কি মনে করছি এটা এখানে ইররিলেভেন্ট। না, আমি বলছি এই যে মৃত্যু নিয়ে তুমি আমাকে এই ক্যামেরার পিছনে বলছিলে যে মৃত্যু নিয়ে এখন একটা আহ, খুব বড় মঞ্চ তৈরি হয়ে যায়, হুম, সেইটা কি তোমার মনে হয় যে এই কথাবার্তাগুলো মিডিয়ার সামনে না হয়ে আলাদাভাবে হতে পারতো? সবটাই হতে পারতো। আমি আহ, যখন আমি এটা নিয়ে কোনো বাইট দিইনি, কেমন। হুম। আমাকে তো বহু পরিচিত সাংবাদিকরা জানেন যে আমরা 18 বছর ধরে আমাদের মধ্যে যোগাযোগ, এবং বহু মানুষ আমাকে ফোন করেছেন সেদিনকে, এবং আহ, যারা খুব কাছের লোক, আমি ঘটনা ঘটার 10 মিনিটের মধ্যে গোটা ঘটনাটা জানতে পারি। হুম। আমি তখন বাড়িতে। আমি বহু মানুষকে জানি যে যারা অরুণোদয়কে অপছন্দ করতো, ওকে কাজ থেকে বাদ দেওয়ার চেষ্টা করতো, অপমান করতো। মৃত্যু হলেই যেমন অসভ্য একটা দুর্মুখ লোক, ও তো উনি মহান, হৃদয়টা হ্যাঁ। হৃদয়টা ভালো ছিল এরকম হয়ে যায়। হ্যাঁ। সেই রকম ভাবে তারা যখন মিডিয়ার সামনে কুমিরাশ্রুপাত করছিলেন, তখন আমার সত্যি কিছু বলার নেই, কারণ
সবাই নিজের ব্যক্তিগত, আমি যেটা দেখতে পেয়েছি, যেটা আমার কাছে নতুন শেখা, যে ব্যক্তিগত ক্ষোভ, আমি এই মৃত্যুকে একটা প্ল্যাটফর্ম বানিয়ে একটা, তার পরিবার, তার সন্তান, তার পোষ্য, তাদের শূন্যতাটাকে গুরুত্ব না দিয়ে, তাদের শূন্যতাটাকে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার মনে না করে, আমি নিজের ব্যক্তিগত মতামত কতক্ষণে ক্যামেরার সামনে গিয়ে মেকআপ করে দাঁড়াবো শোকের দিন। আমি তো এরকম নায়ককেও দেখেছি যে যখন ক্যামেরা দেওয়া হচ্ছে, আমি নায়কের নাম বলতে চাই না, সে যেখানে রোদ পড়ছে সেই দিকে গিয়ে আলোটা নিয়ে দাঁড়ালো, আমি এরকম দেখেছি। না না, হ্যাঁ, অফকোর্স অফকোর্স, মানে আমি বলছি শুধুই ক্যামেরা আলো টালো না, আমি বলছি এর থেকে আরো ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর জিনিস। এবং এই যে কোনো একটা কারণ হলেই, কিছু মনে করো না, এই অভিনেতারা, আমি অভিনেতা না, অভিনেতা অভিনেত্রী নির্বিশেষে বলছি, প্রত্যেকেই কিন্তু ওই একটা হলো হলো, তারপরে ওরাও কিন্তু ওয়েট করে যে এটা আজকাল একটা বাইট বাইনি হয়েছে, যারা সারাক্ষণ ওই বুম গুলোকে ধরে, কিছু বলুন। সবারই তো। হ্যাঁ, সবারই না, আমি ওদের কোনো দোষ দিচ্ছি না, ওরা ভীষণ খাটে, সকাল থেকে পরিশ্রম করে, আমাদেরই প্রজাতির লোক বলা যায়। হ্যাঁ, মানে আমরা ছোটবেলায় হলে আমাকে ওটা হয়তো করতে হতো, ভাগ্যিস ওটা হয়নি। তো ওদের জন্য কিন্তু এরাও কিন্তু রেসিপ্রোকেট করে ওইভাবে, এই যে কথা বলে সে আমরা বলবো। দেখো, এখন একটা সময়ের দাবি যে অভিনয়টা ব্যাক, যারা অভিনেতা তাদের জন্য অভিনয়টা ব্যাক সিটে চলে গেছে। কত অভিনয় করার থেকে বড় কথা, এটা তোমার কাছে, তুমিও জানো যে তোমার ইন্টারভিউতে কে কত বিতর্কিত কথা বলে দিল, একদম সেইটার উপর তোমার ক্লিকবেটটা দাঁড়িয়ে আছে। একদম। ঠিক? তো সেক্ষেত্রে তারা যদি বুঝে যায় যে অভিনয়টার আর প্রয়োজন নেই, আমি কত বিতর্ক করতে পারি, কিংবা আমি কত বিতর্কিত কতটা কথা ক্যামেরার সামনে থাকতে পারি। ঠিক। ঘটনাচক্রে আমার জীবনে বহুবার আমি বিতর্কে জড়িয়েছি, কিন্তু বিশ্বাস করো যে, বিশ্বাস করার মানে বিশ্বাস করো না করো, লজিক্যালি যদি একটু খাতা পেন খুলে দেখা যায়, একটু অতীতের, কারণ আমাদের ডকুমেন্ট তখন কোথাও হারিয়ে যাচ্ছে না, সবই ওয়েবে সব থাকছে, থাকছে। দেখা যাবে তাতে কোনোটাতে আমার কোনো ইন্ডালজ ছিল না, কোনো নিউজ, কোনো বক্তব্য, কোনো কিছু যাতে আমি ইন্ডালজ করেছি এমনটা কিছু ছিল না। আমাকে ঘিরে আবর্তিত হয়েছে ঠিকই, কিন্তু তাতে আমার কোনো হাত ছিল না। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, আমি হয়তো কাউকে কিছু করা থেকে আটকাইনি। মানে তুমি যদি আমাকে একটা খুব খারাপ প্রশ্ন করো এখন, আমি হয়তো তার সবিনয় একটা উত্তর দিয়ে বলবো এই ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু তার জন্য আমি তোমায় পেনালাইজ করবো না, কারণ তুমি যে মানুষ, তুমি যা বিশ্বাস ধারণ করো সেটা তুমি, তাকে আমি জাজ করতে পারি না। বুঝতে পেরেছি। তো সেইখানে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি যে এই যাদের কথা তুমি বলছো, তারাও প্রত্যেকে নিজের ব্যক্তিগত ক্রাইসিস, অর্থাৎ যেহেতু অভিনয়ের মূল্য পাচ্ছে না, হয়তো ভালো অভিনয় করছে কোথাও, তার জন্য তার মনে হচ্ছে এখন আমি এইটা করি। ঠিক যেমন ভাবে ধরো, আমি সিনেমাতে আমার বক্তব্যগুলো না বলতে পেরে, যে যে রেগুলার ফ্রিকোয়েন্সি মানে আমি তো বছরে একটা সিনেমাই বানাই, হ্যাঁ তার বেশি বানানোর যোগ্যতা আমার নেই, দুই বছরে একটা সিনেমাও যদি আমি না বানাতে পারি, তার বিনিময়ে আমাকে যে প্রচুর কথা আসছে, সেই কথাগুলো বলবার জন্য আমি রিল তৈরি করছি, যেগুলো তো খুব মজার রিল, কিন্তু কারোর মনে হতেই পারে যে একজন ফিল্ম মেকার সে রিল তৈরি করবে। আমার মনে হয়েছে এটা এই মুহূর্তে রিলেভেন্ট, এবং এই রিল দিয়ে আমি এক মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, যেটা সিনেমা হলে আমাকে পৌঁছতে হলে অন্তত 1 মাসের একটা প্রমোশন, ফিজিক্যাল প্রমোশন, লড়াই, হ্যানা ত্যানা, শুটিং। তো ওটা তো আমি ভালোবাসি, আমি যদি ওটা আবার শুরু করতে পারি আমি নিশ্চয়ই শুরু করব, কিন্তু যতদিন না শুরু করছি ততদিন আমি আমার বলা থামাবো না, কারণ শিল্পী হিসেবে আমার কাজ বলা। আমি খুব মুখের উপর বলে দিই সব সত্যি, তারা আসলে ওটা তাদের সত্যি নয়, কিন্তু তারা জানে যে কোনটা বললে, ঠিক তুমি যেভাবে 58 বছর বয়স এসে আবিষ্কার করেছো যে কিভাবে কোনটা বললে লোকেরা শুনবে, ঠিক এনারাও আবিষ্কার করেছেন যে কতটা বিতর্কিত কথা বললে লোকেরা শুনবে। কারণ ধরো আমি রিসেন্টলি একটা ডাকবাংলা.com একটা লেখা লিখেছি, আমি লিখেছি যে অনেকদা 10 মিনিটের জন্য ফিরে আসুক, বেশি না, আর কাউকে ফিরতে হবে না, আমি বলছি নেতাজিকেও ফিরতে হবে না, অনেকদা 10 মিনিটের জন্য খালি ফিরে আসুক। আমি বলছি অনেকদাকে যতটুকু আমি চিনি, এই যে অনেকদাকে নিয়ে যে আদিক্ষেতার ঢল শুরু হয়েছে, অনেকদা বাঠাম নিয়ে তাড়া করতো, আমি বলছি যে যে লোকটা জীবিত অবস্থায় প্রযোজকদের সাথে জুঝেছে, এক্সিস্টিং গভর্নমেন্টের সাথে জুঝেছে, এবং প্রত্যেক দিন বোধহয় একমাত্র লোক যে একেবারে মুখের উপর সরাসরি স্বরূপ অরূপ কবে থেকে এরা কারা বলে শুরু করেছিল। ঠিক, একদমই ঠিক। এবং অনেকটা যেহেতু ওই ব্যালেন্সটা রাখতে পারতেন না, তো সেইটা ওনার কাছ থেকে সত্যি সাহস শেখার মতো, এবং আমি শিখেওছি কিছুটা আমার মতো করে, নিশ্চিতভাবে। আমি এমন অনেক সময় আমার মনে আছে ভটভটির প্রিমিয়ার হয়নি, ভটভটির স্পেশাল স্ক্রিনিং, নন্দন বোধহয়, তো আমার ছবি তো নন্দনে জায়গা পায় না, ভটভটি পেয়েছিল, তো পেতো না অ্যাকচুয়ালি, তো ভটভটি স্পেশাল স্ক্রিনিং, তো অনেকদা গেছেন, অনেকদা কথা বলতে 8 ঘন্টা ধরে বাইট দিয়েছেন,
হুম এবার পলিটিক্স টলিটিক্স সব ঢুকে গেছে হুম তার মধ্যে। ভটভটি আছে হয়তো 10 মিনিট, আর বাকিটা অনিন্দা নিজের মতো করে পলিটিক্যাল দিয়ে বলছে এই ওইটা কোনো মানে নেই, ওগুলো এডিট করে বাদ দিয়ে দিও। তো আমি বলছি এই সারল্যটা ওনার মধ্যে ছিল যে ভীষণ, ওখানে হ্যাঁ উনি কিন্তু জানেন যে উনি যে উনি পরে রিয়েলাইজ করেছেন যে উনি যে এত কথা বলে ফেললেন যেগুলো এই বটবটির হ্যাঁ। কেমন লাগলো তার সাথে কোনো সম্পর্কই নেই আর কি। তো এই জায়গায় অনেকটা আমার মনে হয় এই যে আধ ঘন্টা 10 মিনিটের জন্য ফিরে এসো। ফিরে আসলে ওই বললাম যে একটা বাঠাম নেবে কাঠের, হ্যাঁ কাঠের বাঠাম নিয়ে যারা ওনাকে নিয়ে এত আধিক্ষেতা করছে তাদেরকে তাড়া করবে, এবং সেটা তারাও জানে। হ্যাঁ যদি অনেকটা বেঁচে থাকতো তাহলে আধিক্ষেতা করা যেত না। হ্যাঁ বলতেন কিছু করতে হবে এনাফ, না, হ্যাঁ কিছু করতে হবে না ভাই, করতে হলে যেগুলো করছো তার মানে সেগুলো নিজের কাজটা ঠিক করো। হ্যাঁ সেই। আচ্ছা, এবারে একদম নাম ধরে জিজ্ঞেস করছি, এই যে জিতু কামাল ওই ছবি দুটো দিয়ে হ্যাঁ নিজের দুঃখটা প্রকাশ করেছিল যে আমার কথা তো শুনছে না, আমি তাহলে এই যখন আমার আমার আমি আবারও এক কথাই বলবো, অরুণোদয় যদি আমার বন্ধু না হতো, আমার যদি ব্যক্তিগত কোনো যোগাযোগ নাও থাকতো, যদি একজন অচেনা মানুষ হতো, তাহলেও কারণ মৃত্যুকে ব্যক্তিগত কোনো আমি কিছু তোমায় কিন্তু কোথাও দেখিনি, মানে কোনো ক্যামেরার সামনে দেখিনি, তোমাকে কোথাও দেখিনি, কিচ্ছু, মানে আমি কেন দেখিনি। দেখবে বলো তো, মানে আমি কি মানে আমি বুঝতে পারলাম না না, ক্যামেরা। যারা গেছে ওর বাড়িতে এতে আমি মৃত্যু। গেছি, আমি সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছি আমি হাত জোর করে নমস্কার করে বেরিয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ। কারণ আমি তো ওখানে বাইট আমার দিতে যাওনি। আমি প্রথম কথা মৃত্যু নিয়ে বাইকটা কি দেবো বলো তো? হ্যাঁ কার জন্য দেবো? যে সেই। মানুষটা চলে গেছে তার জন্য? আমার কাছে এটাই স্পষ্ট নয়। আমি অরুণোদয়কে নিয়ে একটি ছোট্ট লেখা লিখেছিলাম, সেটা আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম 2 দিন বাদে। সেটা একটা কবিতা, যে মৃতদের জন্য কোনো শোক করা চলে না, কারণ ওদের কোনো অভিমান নেই। তো এর বাইরে অরুণোদয়কে নিয়ে আমি কি বলবো? আমার এখনো সিঙ্ক ইন করেনি যে অরুণোদয় নেই, কারণ একজন মানুষের মৃত্যু মানে সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, তার সাথে আমার Whatever, ঝগড়া হতে হ্যাঁ। পারে, কিন্তু যে শূন্যতাটা, সেই শূন্যতাটা অনস্বীকার্য। হুম আর যে অনেকটা একমাত্র কি গুটি কয় যে 2-3 জন হুম পরিচালক আছে, তাদের মধ্যে অনেকটা একজন, যারা আমাকে ফোন করেছেন সিনেমা ট্রেলার দেখে, সিনেমা দেখে, যাদেরকে আমি কোনো সাজেশন নেওয়ার জন্য বিশ্বাস করে ফোন করতে পারি। হুম। তো সেই 2-3 জন হাতে গোনার মধ্যে অনেকটা একজন। তো তাতে তুমি আমাকে কোথায় দেখেছো? দেখোনি কোথাও। না। মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয় তা নিয়ে কি বাইট দেওয়া যায়? আমি তো জানি না। তুমি এখনকার মানুষ হয়েও মানে এই যে মূল্যবোধ, নীতি, আদর্শ বা ভেতরের আবেগ, বা সেটাকে আবেগকে যে মার্কেট করা যায় না, এই যে তুমি যেটা যেটা তুমি বলতে চাইছো, সেটা এখন কিন্তু অবসোলিট হয়ে গেছে। এখন আবেগটাই মার্কেট করা যায়, আর বাকিগুলো মানে ইমেটেরিয়াল হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি। হতে পারে, হতে পারে, হ্যাঁ একদম ঠিক। ধরে নিচ্ছি, সেইখানে দাঁড়িয়ে তুমি তোমার কি কখনো মনে হয় যে আমি যেটা বলতে চাইবো, যেটা করব, সেটা লোকে নেবে না, তার সঙ্গে আচ্ছা তোমার একটা লোকে তো অর্থনৈতিক দিকটাও দেখে, তুমি কি ভীষণভাবে সাউন্ড যে অর্থনীতিটা মাথাতেই না, রাখছো না? আমি আমার কায়িক শ্রম করার ক্ষমতা খুব বেশি। আচ্ছা। ফলত আমি জানি যে আমার বাচ্চাদের, চার পেয়ে বাচ্চাদের মুখে খাবার তোলার জন্য, নিজের অন্ন সংস্থানের জন্য হয়তো এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে, হয়তো গাড়ি ছেড়ে দিতে হবে, কিন্তু আমি অন্ন সংস্থানের জোগাড়টুকু নিজের জন্য করে নিতে পারবো। আমি অনেক কিছু জানি, এবং সবথেকে বড় কথা আমার শরীরটাকে আমি জানি যে আমার গায়ে জোর আছে। আমি কোনোদিন মারপিট করিনি ঠিকই, হ্যাঁ। আমি কাউকে মারিনি, কারোর সাথে মারপিটে জড়াইনি কখনো। এখনো যতদিন আমার গায়ে বল আছে, যতদিন আমি ফিজিক্যালি কোনোভাবে ডিসেবল হয়ে যাচ্ছি, ততদিন অব্দি আমি দরকার হলে কায়িক পরিশ্রম, আমার যদি শিল্পের কোনো মূল্য না থাকে, মানে আমি যাত্রাতে অভিনয় করেছি, আমি কথা বলতে ও পারি, যাত্রা করেছো তুমি? চপল ভাদুরীর সাথে বলেছিলাম তো হ্যাঁ, গতবার। কারেক্ট কারেক্ট কারেক্ট, হ্যাঁ ভুলে গেছি। আমি সঞ্চালনা করতে পারি, আমি হ্যাঁ এগুলো সবই পারি, কিন্তু হ্যাঁ। সবকিছুকে যে বিক্রি করতে হবে এমনটা কখনোই এখনো ভাবিনি। কখনো হয় না। আহ, আমি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে বহুদিন স্টার জলসায় বিভিন্ন সিরিয়াল, হিন্দি সিরিয়ালে ডাব করেছি নায়কের চরিত্রে, রামায়ণে রাম, মহাভারতে অর্জুন, বহু বছর আমি ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করতে পারি। ফলে ঠিক একটা না কিছু একটা হয়ে করে যাবে। আমি বলছি কিছুতেই আমাকে কোথাও নেওয়া হলো না। আমি কায়িক পরিশ্রম করবো। মানে কায়িক পরিশ্রম মানে কি করে বোঝায়? এই যে সুইগি ডেলিভারি করবো, ওকে। আমি বলছি যে হয়তো চাইবো কি করতে, না চাইবো না, কিন্তু পরিস্থিতি যদি বাধ্য হয়, আর যদি যুদ্ধ লাগে কোনোভাবে, তাহলে সবাইকে সবকিছু করতে হবে। আমার বাড়িতে যেদিনকে, এটা আমি আমার বাবার থেকে শিখেছি, আমাদের বাড়ির সামনে যদি নর্দমা, আমাদের তো উত্তর কলকাতা, নর্দমা পরিষ্কার করার লোক আসে হুম হুম। সপ্তাহে, যদি না আসতো, আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, ছুটির দিনে বাবা করতেন। তো আমি শিখেছি আমার যেদিন রান্নার লোক আসে না আমি রান্না করি, যেদিন ঘর ঝাড় দেওয়ার লোক আসে না, আমার বাড়িতে 24 ঘন্টার একটা ন্যানি আছে বাচ্চাদের দেখার, সে যদি না করে আমি ঘর পরিষ্কার করবো, কোনো অসুবিধা নেই।
তোমার মধ্যে মানে ওই নায়কোচিত ওই ব্যাপারটা, স্টারডামের চিত যে একটা ব্যাপার, একটা ওইটা নেই। নায়কের ধারণাটা আমার কাছে আলাদা আর কি। আমার এই তোমাকে এত সুন্দর দেখতে, তুমি এবার একটু এতে চলে আসি হালকা দিকে, যে তুমি তো বেশ ব্যক্তিগত জীবনেও বেশ রসালো বলবো, সেখানে তোমার তোমার এই তোমার মধ্যে নায়কোচিত ব্যাপারটাতে এসে যাওয়াই উচিত। ব্যক্তিগত জীবনের রসালো যেটা তুমি বলতে চাইছো, যেদিকে তুমি ইঙ্গিত করছো, আমার মনে হয় সেটা আমার মানে তোমার না, গুল্ম তোমার না, মেয়েরা আমি তোমার তোমায় প্রেমে বলছি, পড়ে। আমি তোমায় বলছি, ঠিক, তুমি একদমই ঠিক কথা বলেছো। সেটা আমারই খোঁজার চেষ্টা। এবার হতে পারে এটা খুব কাব্যিক শোনাচ্ছে, যে আমি বারবার জীবনকে যেভাবে দেখতে চেয়েছি, যে ম্যাগনিফাইং গ্লাসে, আমি হয়তো আমরা হয়তো আমার একটা দিক ভয়ঙ্কর ম্যাচিওর বলে, আর একটা দিক ভয়ঙ্কর ইনম্যাচিওর। হয়তো পুরোটাই হ্যাঁ, ইনম্যাচিওর দেখা যাবে তারপর শেষমেশ। কিন্তু আমি এটা বুঝতে পারি যে আমি বরাবর চেয়েছি যে আমার মতোই গ্লাস দিয়ে কেউ দেখুক আমি যেভাবে পৃথিবীটাকে দেখছি। কিন্তু পৃথিবীতে তো কোনো মানুষ কোনো মানুষের রেপ্লিকা হয় না। আসলে রোমান্স ব্যাপারটাই তো সম্পূর্ণ একটা ফেক, একটা ফেক আইডিয়েশন, যেটা ছোটবেলা কি থেকে। হ্যাঁ, ফেক? হ্যাঁ, সম্পূর্ণ সম্পূর্ণ ছোটবেলা থেকে আমাদের সোশ্যাল কন্ডিশনিং করানো হয়েছে। বিভিন্ন সিনেমায়, বিভিন্ন বইতে প্রেম ব্যাপারটা দারুণ, এটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ইনজেক্ট করে। আমরা বিশ্বাস করতে শিখেছি প্রেমের জন্য সব করা যায়। দেবদাস পড়ানো হয়েছে, দেবদাস সিনেমা দেখানো হয়েছে, পুরোটা মাথায় ইনজেক্ট করা। যখন আমি সত্যকে খোঁজবার চেষ্টা করেছি, মেতে বছর জানি রোমিও জুলিয়েট ফুলিয়েট সব। হ্যাঁ, ওগুলো বিক্রি হতে, যেমন তুমি ক্লিক বেট, ওটা শেক্সপিয়ারের ক্লিক বেট আর কি। তো যে কারণে শরৎচন্দ্রকে একসময় স্বীকারোক্তি করতে হয় যে দেবদাস আমার সব থেকে খারাপ লেখা, এই লেখাটা লেখা উচিত, এদের কোনো নীতিবোধ নেই। এই নীতিবোধহীন প্রেমের যে আর প্রচন্ড, পরকীয়া যেটা রবীন্দ্রনাথ লিখেছে, এই দেখো, এগুলো সবকটাই অনুভূতি, এবং সেই অনুভূতিগুলোকে মানুষ স্বীকৃতি ফেক দেয়। বলো না। ফেক মানে, আমি বলছি সবকটার ফেক মানে, এই কারণে আমি ফেক শব্দটা এত ভারী শব্দ ব্যবহার করছি, তার কারণ সেই মুহূর্তে ওটাকেই সত্যি বলে মনে হচ্ছে, জীবনের হ্যাঁ, ধ্রুব তারা, একটা অবস্থান, একটা অবস্থান, মনের একটা অবস্থান। অবস্থান। কিন্তু সেই ধ্রুব তারাটার সাথে যে আরো আকাশে অসংখ্য তারা রয়েছে, সেই মুহূর্তে সেই সমস্ত তারাকে অস্বীকার করে শুধু সেটাকে ধ্রুব তারা করে বাকি তারাগুলোকে অস্বীকার করা মূর্খামন নামান্ত। কারণ জীবনের থেকে অনেক বড়, হ্যাঁ সে তো বটে, পার্ট অফ লাইফ। ওটা একটা পার্ট অফ লাইফ। আর যেভাবে গ্লোরিফাই করা হয়েছে আমাদের লিটারেচারে, আমাদের সিনেমায়, সেইটার খানিকটা ভ্রান্ত প্রভাব। দেখো, নরনারীর প্রেম একটা মানে স্বাভাবিকভাবে বলছি, নর নর মানে পুরুষ মানে পুরুষ বা নারী নারী সব এভরিথিং হতে পারে। সেক্সুয়ালিটির কথা বলছো? সেক্সুয়ালিটি, প্রেম, যেটাই বলো, মানে না, একটা দুটো তোমার, কি করে এক বলবো? একটা তো জৈবিক চাহিদা, যেটা একটা হ্যাঁ জীবজন্তুর হয়। জীবজন্তুর হয়, মানে সেটা সেটা তো আমাদের যেটা ভাবা হয় যে জৈবিক চাহিদা মানে তো ঠিক মানে এমনি জীবজন্তুর মতো তো হয় না, মানে তাদের মধ্যে মানুষ যেহেতু একটু ভাবনা চিন্তা করতে পারে, সেই জন্য তার মধ্যে আগে ভাবনা ইমাজিনেশন আছে। চিন্তা আসে, তারপরে তার সঙ্গে একটা সম্পর্ক আসে, তারপরে যৌনতা আসে, ঠিক আছে, আসে। এরকম তো এরকম হয় না পুরুষ, সেই তো। এই যে আসে আসে গুলো বলছো, হ্যাঁ, এগুলো সবটাই আমাদের সোশ্যাল কন্ডিশনিং এর পার্ট। আসে হয়তো প্রথম দিন, হ্যাঁ, যৌনতা আসে বলেই সে কিন্তু হয়তো তাকে প্রেম করতে চায়। হ্যাঁ, কেমন আমরা শুধু শিখেছি যে না না, আগে প্রেম ব্যাপারটা হয়, তারপরে এইটা না, যৌনতা। এটা তুমি একদম ঠিক বলেছো, মানে ওটা হয়তো আগে প্রথমে ওটা আসে, আমরা সেটা নিজেদের মনের ঘরে সোশ্যাল চুরি করে কন্ডিশনিং, আছি। হ্যাঁ, সোশ্যাল কন্ডিশনিং যা বাবা মা শিখিয়েছে, কাকে সুন্দর দেখতে বলতে হবে, কাকে খারাপ দেখতে বলতে হবে, হুম, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো সবই তো সোশ্যাল কন্ডিশনিং এর হুম, পার্ট। হুম, হুম। তুমি একটা দেশ থেকে অন্য দেশে যাবে, একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে, দেখবে নিয়ম পাল্টাচ্ছে। তোমার তো অনেক সম্পর্ক হয়েছে, সেগুলো আমি জিজ্ঞেস করতে চাই না, কিন্তু এরকম আমি শুনেছি তোমার। কার অনেক সম্পর্ক হয়নি বলতো? কি না, পৃথিবীতে যদি 100টা লোক হয়, তার মধ্যে 98টা লোকেরই অনেক সম্পর্ক হয়েছে, তারপরে সে একজনের সাথে থিতু হয়েছে। হ্যাঁ, সে তারটা প্রাপ্য আলাদা না, আসে না, কারণ অনেক সময় এরকম হয়েছে একজনের সঙ্গে থিতু হয়েছে, কিন্তু তারপর অনেকগুলো অনেক সম্পর্কে সম্পর্ক মিশেছে। ঢুকেছে। হ্যাঁ, সে লুকিয়ে রেখেছে আর কি। হ্যাঁ, এবার তুমি থিতু মানে তুমি থিতু হতে দেরি করছো, কিন্তু তারা হয়তো থিতু হয়ে গিয়ে আবার সম্পর্কগুলো রেখেছে, মানে যাই হোক এরকমও হয়েছে যে তুমি কাউকে বলেছো যে এই চল আমাকে ঘুম পাড়িয়ে দিবি। হ্যাঁ, এটা আমি অন রেকর্ড শুনেছি বলেই তোমায় বলছি। তো কাউকে বলেছো, আবার কারোর সঙ্গে তুমি একটা সম্পর্ক আছো, সেটা খুব বেশি ওপেন করতে চাইছো না, আবার তুমি কোনো, এই যে তোমার মধ্যে দুটো তিনটে সম্পর্ক বা তোমার মধ্যে কিরকম ছাপ ফেলে গেছে, এটা তো আমাকে তোমার তোমার ম্যাচুরিটিটা কি? তোমাকে বুঝতে হবে, আমার সাথে যাদের সম্পর্ক হয়েছে আমার ছোটবেলা থেকে আজ অব্দি, তাদের প্রত্যেকের আমাকে এখনো মেসেজ করার, ফোন করার, এবং আমি তাদের করি না, কিংবা, কিন্তু আমি বলছি অনেককে করি, যোগাযোগ আছে। কিন্তু আমি বলছি একদম ছোটবেলা ক্লাস 8-এর প্রেমের কথা, সেও আমাকে মেসেজ করে এখন 4টে কথা বলতে পারে। তাই? হ্যাঁ, একদম পারে। তার 2টো সন্তান আছে, কিন্তু সে চায়, সে মাঝে মেসেজ করে কথা বলে। আমার মিট কোনো, করো? না না, মিট করা হয় না। সে তো আমাকে তো মিট করতেই পারবে না, ওইভাবে দেখতেই পারবে না নর্মাল মানুষের, তার ছোটবেলার ছাপটা রয়েছে। আমি প্রত্যেকটা সে সম্পর্ক, দেখতে চায়, দেখা করতে চায়, না মিট না না, করতে একেবারে চায়? না, একেবারে না। আচ্ছা, আচ্ছা। কারণে হয়তো আমাকে মেসেজ করেছে আর কি, আমি বলছি আর কি, যে হ্যাঁ, কোনো হ্যাঁ। কারণে হয়তো কথা হয়েছে।
তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেকটা সম্পর্কই আমাকে জীবন বোধের জায়গা থেকে অনেক কিছু শিখিয়েছে, আমাদের সবাইকেই শেখায়, আমাকে শুধু কেন। আমি চারটে ব্যাপার দেখতে দেরি করেছি। ধরো চ্যাপলিন সারা জীবনে থিতু হতে পারেননি, হ্যাঁ, কিংবা এরকম শিল্পীও রয়েছেন যারা জীবনে থিতু হওয়ার কথা ভাবেননি। হুম। এখানে না ঠিক ভুল বলে কিছু নেই। না না না, আহ, ঠিক ভুল যৌনতা, বলেই কিছু নেই আসলে। হ্যাঁ মানে যৌনতা একটা আদিম বিষয়, এবং যৌনতার সাথে যে কোনো, আমরা যখন পশু হয়ে জন্মেছি, আমরা প্রত্যেকে পশু, এবং তার সাথে যেহেতু আমাদের ইনস্টিংক্টিভ কালেকটিভ আনকনসিয়াস ইনস্টিংক্টিভ ভাবে প্রজনন পদ্ধতিটা আমাদের মধ্যে এমবেডেড, যেমন ডগরা সুইমার কুকুরের শরীরে মাথায় এমবেডেড। এরপর আমরা একটা সোসাইটিতে গিয়ে পড়ছি, যেমন তুমি যদি আজকে বিহারে যাও, বিহারে ছেলেদেরকে পণ দিতে হয়, হুম এখানকার গ্রামে মেয়েদের পণ দিতে হয়। প্রত্যেকটা জায়গায় রিচুয়াল আলাদা, কোথাও মেয়েরা 5খানা স্বামী গ্রহণ করতে পারে, 6টা স্বামী আছে, গ্রহণ গ্রাম করতে আছে পারে, এরকম। ঠিক। আবার কোনো গ্রাম আছে আমাদের এখানে আর কুলি ব্রাহ্মণরা এক সময় অনেকগুলো 10টা 12টা করে বিয়ে বিয়ে করতো। করতেন। তো কালচার ওয়াইজ তাদের সোশ্যাল কন্ডিশনিং যেভাবে করানো হচ্ছে, তারা সেটাকেই ঠিক বলে মনে করছে এবং বাকিটাকে ভুল মনে করছে। আমি বলছি আমি কোনোটাকেই ঠিক বলে মনে করছি না এবং কোনোটাকে ভুল বলে মনে করছি না। জীবনবোধের আমি জায়গায় তত্ত্বে কাউকে যাচ্ছি না, আমি তোমার কাউকে কথা জিজ্ঞেস সচেতন করছি। ভাবে ক্ষতি না করে যদি কারোর সাথে ভালো থাকা যায়, আমি সে চেষ্টা করেছি, সফল হয়েছি কিছুটা সময়, যে সময় অসফল হয়েছি সে সময় সরে এসেছি, এবং সেটা মিউচুয়ালি সরেছে। কখনো মিউচুয়ালি মনে হয়নি অ্যাপারেন্টলি, কিন্তু পরবর্তীকালে সে বুঝতে পেরেছে, নাহলে আমার জীবনে যারা ছিলেন তারা প্রত্যেকেই আমার সাথে সুসম্পর্ক। আজ যদি কোনো বৈরিতা থাকতো, যদি কোনো দুর্ঘটনা থাকতো, তাহলে বোধহয় সুসম্পর্ক থাকতো না। কে তোমাকে কি বলেছে, কে ইন্টারভিউতে কি বলেছে, সব বাদ রেখে বলছি, কিছু না কিছু তো নিশ্চয়ই যোগাযোগ আছে, কিছু না কিছু তো দাগ ফুটকির মতো হলেও আছে, যেখানে ভালোত্ব আছে, সেই ভালোত্বটা তো মুছে ফেলা যাবে। মানে সবাই রইলো আর কি। হ্যাঁ, সবাই থাকে তো। তুমি স্বীকার করো না, আমি স্বীকার করছি, জীবনে যারা যারা, তুমি ভাবো না তোমার ছোটবেলার যে অঙ্কের মাস্টার, সে কি মুছে গেছে তোমার মাথা থেকে? নিশ্চয়ই না না। না না প্রত্যেকটা ছাপ তোমার জীবনে থাকবে না, এবং সে কিন্তু তোমাকে ধরো শিখিয়েছে। আমার সঙ্গে যদি কারো রিলেশন হয়, আমি তাকে করব কি, ইদার এটা এটা আমি তোমার নেচারটা জানতে চাইছি। তোমার রিলেশনটাকে তুমি ব্লক করে একদম কাছে দিয়ে ফেলো না, সেটাকে কোথাও একটা রেখে দাও না না, যত্ন এরকম করে। রিলেশনে কাটা যায়, কদিন বাদে মরে যাবো আমরা, কি বলছো? মানুষকে কেটে ফেলবো? মানে আমি তো মানুষ হয়ে জন্মেছি, আমি আমার সাথে যারা দুর্ব্যবহার করেছে, যারা আমার ক্ষতি করেছে, যারা আমার নামে গালিগালাজ দেয়, তাদের তুমি সাথে কাউকে ব্লক করো না। আমি বিশ্বাসই করি না, ব্লক করাতে বিশ্বাসই করি না। ব্লক, একটা জীবন পেয়েছি, তাতে কিছু বছর, এই মহান টাইম লাইন, একটা বিরাট টাইম লাইনের ভেতর একটা ধুলোর থেকেও ছোট আমরা, সেখানে আমি তোমার উপর রাগ করে থাকবো? তুমি আমার সাথে খারাপ কিছু করলে আমি তোমাকে ওই ক্ষেত্রটা অ্যাভয়েড করবো, বাকি অন্য ক্ষেত্রে তোমার সাথে আমার কোনো বিরোধ নেই। সেই আচ্ছা, এবার তোমার থেকে আরেকটু অন্যদিকে সরে যাই, হুম। ব্যক্তিগত সম্পর্ক থেকে। সেটা হচ্ছে যে এই পারিয়া এবং তোমার এই ক্লাস, এটা বাদ দিয়ে এখন তোমার দিনটা কিভাবে কাটছে? এখন দিন কাটছে, আমি ধরো এই গুনগুন করে মহুয়া বলে একটি ছবিতে উত্তম কুমারের চরিত্র অভিনয় করলাম, রাজদীপ যেটার পরিচালক, সৃজিত মুখার্জির ওটা একটু গুছিয়ে বলো, উত্তম কুমারের চরিত্র অভিনয়টা। গুছিয়ে বলবো মানে ওটা দেখতে পাবে তোমরা। হ্যাঁ, সেটা কবে আসছে? সেইটা প্রযোজক বলতে পারবেন, রানা সরকার বলতে পারবেন, আমি তো ওটা বলতে হ্যাঁ পারবো না। হ্যাঁ, ওনারা ছবিটা এখনো শুটিং, গুনগুন করে মহুয়া মানে মহুয়াকে নিয়ে যে মহুয়া ছবিটা, রায়চৌধুরীকে নিয়ে। ছবিটা আচ্ছা, কে করেছে এই অঙ্কিতা করেছে, অঙ্কিতা মূলত টেলিভিশনে, এবং অঙ্কিতাকে চমৎকার মানিয়েছে। আচ্ছা, আর তুমি উত্তম কুমার করেছো। হ্যাঁ, উত্তম কুমারের তো মহুয়ার জীবনে খুব বেশি ভূমিকা খুব নেই। বেশি ভূমিকা নেই, কিন্তু অনেকটা অনেকটা সেই সমসাময়িক একটা ছিল। ওখানে কি আমরা তাপস পাল বা এরকম চরিত্র দেখতে পাবো? আমি দেখো আমার অংশটুকু শুট করেছি। না না, আগে বলো বলো বলো। নিশ্চয়ই দেখতে পাবে, অফকোর্স দেখতে তাপস পাবে, পাল, প্রসেনজিৎ এদের দেখতে পাবো? সবাইকে, হ্যাঁ। এর চরিত্র অভিনয় করেছে, এরা কারা কারা করেছে তুমি বলবে? এগুলো এগুলো সব প্রযোজক পরিচালকরা জানে না, আমি আচ্ছা ঠিক আচ্ছা, করে জানিও না, মানে আমি আমার অংশটা শুট করেছি। হ্যাঁ। তারপর সৃজিত মুখার্জির এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্রতে আমি অভিনয় করলাম একটা স্পেশাল চরিত্রে। হুম, তোটাকে দারুণ মানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তাকে খুব ভালো মানিয়েছে। তুমি কোন চরিত্র করেছো? এই সেইটা এখন অবধি তো আমাকে বলতে বলা হয়নি, আমি জাস্ট ছেড়ে দাও। করছি, সেটুকু হ্যাঁ অ্যানাউন্স হ্যাঁ হয়েছে। হ্যাঁ। আর বাকি রইলো আরো 2-4টে কাজ করলাম, মূলত ছবি, ওয়েব সিরিজের কাজ। ওয়েব সিরিজের কাজ এখনো শুরু হয়নি অবশ্য, একটা কথা চলছে। এছাড়া বই পড়ি। বই পড়েছো? বই পড়ি তো আমি। হ্যাঁ, বই তো পড়ো, হ্যাঁ। হ্যাঁ, বই পড়ি। সিনেমা দেখাটা একটু কমিয়েছে, বই পড়াটা অনেক বেড়ে গেছে এখন। বাংলা ছবির অবস্থান যদি বলা হয়, অবস্থা, এক্ষুনি তো বললে কোনো ছবি এখন সেভাবে শুটিং হচ্ছে না। না, হ্যাঁ, আর
তবে আমি বিশ্বাস করি খুব শিগগিরই শুরু হবে। হ্যাঁ, তুমি একটা ওয়ান শর্ট ফিল্ম করেছো যেটা সৌম্য গোপনে মদ আমাকে ছাড়া। বলেছে। ঠিক, হ্যাঁ, গোপনে মদ গোপনে ছাড়া। মদ ছাড়া। তো কারেক্ট, আমি তোমাকে সেটাই বলবার চেষ্টা করছি, যেখানে আমি সেটা ওপেনলি বলেছি বরাবর, যে আমার কাছে টাকা না থাকলে আমি নিজে ক্যামেরা করে আমি আর্টিস্টদের সিনেমা বানাবো। এবং এরকমও হয়েছে যে আমার ছবির দুদিন প্যাচ ওয়ার্ক আমি ছোট্ট টিম নিয়ে শুট করেছি। আমাকে এখনো অব্দি ইনডিরেক্টলি কোনো বাধা দিয়েছে কিনা আমি জানি না, বাট ডিরেক্টলি তো কেউ বাধা দিতে পারে। এই যে ছোট টিম নিয়ে শুট করে, যেটাকে গুপি শুটিং বলে না, কি কি বলে দেখো, আমি তোমার একটা কথা বলি, সেটা এখন হচ্ছে ধরা পড়নি বলে বেঁচে গেছো নাকি? এতে ধরা পড়ার কোনো গল্প নেই। আমি তোমায় ক্লিয়ারলি বলি, হ্যাঁ। গ্রিসে যখন লাইব্রেরি পড়ানো হচ্ছে এবং হুম। ক্যাথলিক লোকজন লাইব্রেরি পড়াচ্ছে, তাহলে কি লাইব্রেরি গুরুত্ব নেই? কি গুপি বললো, কোন অশিক্ষিত কি বললো, তাই নিয়ে আমার কোনোদিনই খুব একটা বদারেশন ছিল না। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে তোমাকে একাডেমি, একটা কথা বলে রাখি, এসআরএফটিআই রূপকলা কেন্দ্র হ্যাঁ, কত হ্যাঁ। ছেলে মেয়ে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। সত্যি সত্যি ও গুপি বললো কি বাঘা বললো কি বললো, কি যায় আসে? একটা অশিক্ষিত কি বলবে? আমি এখানে সিনেমা বানাতে এসেছি, কেমন? আমার প্রাইমারি বক্তব্য হচ্ছে যে আমি যে দর্শনটা বিশ্বাস করি সেটা দিয়ে আমি সিনেমা বানাবো। তাতে যদি আমি 2 পয়সা বেশি দিতে হয়, 2 পয়সা বেশি দিয়েছি। তাতে যদি বলেছে আচ্ছা, আমার আমার ক্যামেরাম্যান উত্তরণ 22 বছর বয়স, আমি ফেডারেশনে পাঠিয়েছি কাট করতে, বলেছে তুমি ফেডারেশন বিরোধী কিছু করেছে কিনা আগে আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, বলে কার্ড দেয়নি। দুটো ছবিতে ওখানকার একটা ক্যামেরাম্যানকে আমার ফ্লোরে বসিয়ে রেখে 5,000 টাকা করে পার ডে দিতে হয়েছে, যে উত্তরণ কাজ করছে। তাই? হ্যাঁ, মানে সে কোনো কাজ করছে না, না? বসে আছে। 2021 অব্দি আস্তে আস্তে অভিনেতাদেরকেই বিভিন্ন সিনেমার ক্ষেত্রের মঞ্চগুলোকে পলিটিক্যাল পার্টির প্রচারের মঞ্চ বানিয়ে দেওয়া হলো, এবং অভিনেতাদের কাছে অফার চলে গেল ভাই ভোটে দাঁড়াও। তারা দাঁড়িয়ে পড়লেন, আমি যাওয়া বন্ধ করলাম, আমাকে ডাকা বন্ধ হলো, এবং আমি যেতামও না। শুরুর দিকে একবার একটা উত্তম কুমারের স্মরণের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তারপরে আমি আর ওই পার্টির কোনো অনুষ্ঠানে যাইনি, কারণ আমার মনে হচ্ছিল যেটা তাকে নিয়ে অনুষ্ঠানটা না, পার্টিকে নিয়ে অনুষ্ঠান, তাতে তার স্মৃতিচারণা হচ্ছে। তো আমি অ্যাভয়েড করেছি, যাইনি। এবারে যদি হয় কোনো যাবো না। পুরস্কার পেয়েছো? ওই যে সেই সময়টাই একবারই পেয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। ওই বলো টেলিভিশনের জন্য একটা পুরস্কার পুরস্কার দেয়, হ্যাঁ। পশ্চিমবঙ্গ সরকারের কিছু একটা পেয়েছিলাম। তো আমার ধারণা যে প্রোডাকশন হাউসের সাথে কাজ করতাম, এটা তাদের জন্য আমাকে দিয়েছিল। আমার জন্য যদি অন্য কোনো প্রোডাকশন হাউসে কাজ করতাম আমায় দিত না। তো আমার সিনেমা হল হাউসফুল। অন্যান্য বড় বড় অভিনেতারা বলেন যে আমাদের হাউসফুল শো নামিয়ে দিয়েছে, আমার ক্ষেত্রে তো বুঝতেই পারছো ডেফিনেটলি সেটা হয়েছে। নন্দন পাইনি রাসের মতো ছবি বলা হয়েছে যে প্রদর্শনযোগ্য নয়। কেন প্রদর্শনযোগ্য নয়, কোনো উত্তর নেই। রাস একটা পুরোনো দিনের মানুষদের বাঙালি ড্রামা, কিন্তু একটা দুষ্ট চক্র যে ছিল, তাতে আমার ছবি রিলিজ কখন হবে, এবং ভটভটি যখন পুজোর সময় রিলিজ করে একটাও হল পায় না এবং কোনো শো দেওয়া হয় না, ফেসবুকে আমায় বলতে হয় যে যিনি শো দিচ্ছেন না তার নাম নিয়ে আবার লিখবো, সেইটা শুনে উনি 5টা শো দিয়ে দেন। তো এই অসভ্যতাটা সবার সাথে কম বেশি হয়েছে, যারা ওর সাথে হাত মিলিয়েছে ওদের সাথে, তারা টিকে গেছে, তারা নিয়মিতভাবে ছবি বানাতে পেরেছে, রিলিজ করতে পেরেছে প্রপারলি। আমি করবো না। কিছু সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছে নিশ্চিতভাবে এটা তো একটা দুষ্ট চক্র, তাতে মানে সব তুমি স্তরের লোক তুমি আছে। তুমি এই সাংবাদিকরা যাদের কথা উঠছে, পুরুষ মহিলা সব ইনভলভ। তারা বিভিন্ন, মহিলা? হ্যাঁ মহিলা অফকোর্স। তারা ফেসবুকে নিজস্ব সোর্স থেকে, তাদেরকে আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করতে হয়েছে। তারা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ব্লক করেছি, কারণ তারা নিজস্ব ট্রেন্ড দেয় আবার, যে বক্স অফিস কালেকশন, মানে আমার প্রডিউসার বক্স অফিস কালেকশন, আমার ডিস্ট্রিবিউটার বক্স অফিস কালেকশনে সে খুশি নয়, সে নিজস্ব বক্স অফিস কালেকশন বলে, এবং সেটার জন্য 4টে তার ধরা লোক আছে, তারা আবার তাতে গিয়ে কমেন্ট করে, হ্যাঁ হ্যাঁ শেয়ার করে, এবং সেটা দিয়ে পারসেপশন তৈরি করে যাতে একটা ছবির মার্কেট মার খায়। তো এই ধরনের অসভ্যতা বহুদিনই। কিন্তু আমি আবারও বলছি, আমার প্রাইমারি কাজ সিনেমা বানানো। এদের চক্রে তুমি পড়েছিলে, মানে এই দালালি চক্রে? না, দালালির চক্রে আমার কাছে কেউ টাকা চায়নি আসলে। তুমি বুঝতে পারছো তো যে এইসব ক্ষেত্রে আমি খুব একটা অ্যাপ্রোচেবল লোক না। আমাকে চট করে কেউ এই ধরনের কাজে অ্যাপ্রোচ করতে, চট করে কেউ ভরসা পাবে না যে আমি কি বলবো কিংবা করবো তার পরবর্তীতে। জয়ব্রত, সৌম্য, প্রতীক, ওরা তো খুব harass করেছে। শতদীপ। শতদীপ খুব তো খুব, ও তো এখন বলছে শতদীপ, কিন্তু ওরা খুবই ভদ্রলোক, হ্যাঁ। আমি এটুকু বলবো। ওরা যা করছে কিংবা করেছে, সাহেব পিয়ার ওই মার্কেটিং এর সাহেব, ওরাও প্রচুর লড়াই করেছে একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে, ছবিটার যাতে মুক্তি ঘটে প্রপারলি। এবং ওদের এটাতে ওদের প্রচুর মানুষের অ্যাটেনশনও পেয়েছে, ছবির বাড়তি প্রচারও হয়েছে, লাভই হয়েছে আলটিমেটলি। কিন্তু ওরা যতটা করেছে, আর যদি আমার ছবিকে নিয়ে এই অসভ্যতা হতো, আমি বলছি আমি বোধহয় এতটা কমও করতাম না, এর থেকে অনেক বেশি করতাম। তাই না? যদি কোনো প্রযোজক না পাই, ধরো কথার কথা বলেছি, নিজে ইন্ডিপেন্ডেন্টলি বানাবো, আমার অভিনেতারা বন্ধুরা রয়েছে তারা অভিনয় করবে, আমার পরিচিত টেকনিশিয়ানরা রয়েছে তারা কাজ করবে বিনা পয়সা, আমি নিজে টেকনিক্যাল কাজ করতে পারি, আমি নিজে করবো, সিনেমা হবে। বাহ, সিনেমা আটকাবে না।
খুব ভালো, এটা শুনে খুব ভালো লাগলো, মানে আশাবাদী মানে নৈরাশ্যবাদী কথা আমার একদম ভালো লাগে না। শোনো, এরকম আমি তোমায় বলছি, এরকম তো করেছি। আমাদের গাকি বলে ছবিটা আমরা 5 জন মিলে শুটিং করেছি। হ্যাঁ। স্পিটি ভ্যালিতে বিবৃতির পোর্শনটা আমি একা শুট করেছি। এখানে আসার পর 5 জন টেকনিশিয়ান, 7 জন আর্টিস্ট, অনির্বাণ চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, বিশ্বা বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, আরো 2 জন, স্বস্তিকা, আরো একটি মেয়ে। তো এই 7-8 জন আর্টিস্ট, বিভিন্ন অন্তত 14টা লোকেশনে শুটিং, 5 জন টেকনিশিয়ান হুম। বানিয়েছি। তো সিনেমা বানানো বন্ধ হবে না। হুম। আমি বলছি, আজ হয়তো আমি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্টলি স্ট্রাকচারে কিছু ভাবছি না, আজ ভাবছি না, কাল কালকে ভাবতেই পারো। যদি দেখি যেখানে কোনো প্রযোজক, কোনো বিনিয়োগ হচ্ছে না। ও। আমার কাছে টাকাটা যেহেতু প্রাইমারি অবজেক্ট নয়, হুম। এবং টাকার ডেফিনেটলি সবার প্রয়োজন আছে, আমার খুবই প্রয়োজন আছে, সবারই খুবই প্রয়োজন আছে জীবন ধারণে, কিন্তু আমি এমন কোনো অসততা কিংবা এমন কিছু করতে পারবো না যেখানে টাকাতে আমি রক্তের দাগ দেখতে পাবো। হুম। আমি যে কারণে কোনো অনেক আমার কথাই politics ও বলে করা দিলে। হবে না। হ্যাঁ হ্যাঁ, পলিটিক্সও করা হবে না। যাই হোক, মোটামুটি আমরা শেষই করে ফেলেছি গল্পটা। এটা একটা অনন্ত ব্যাপার বা কথা, যেটা শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম। এবং খুব সুন্দর করে আমার কথাটা, মানে আমার খুব ভাল লাগে তোমার সাথে কথা বলতে, কারণ তুমি অনেক সাবজেক্টের উপর কথা বলো, অনেকটা তোমার ডেপথ আছে। তো আবার আর একদিন কোনোদিন আর কথা হবে। নিশ্চয়ই। এবং তোমার ছবি, আসন্ন ছবিগুলো খুব ভালো করে সেটা চলুক। গোপনে মত ছাড়া রিলিজ করুক, এটা চাই। মানে যে সিঙ্গেল হ্যাঁ, শট ছবিটার কথা সিঙ্গেল শট ছবিটা, হ্যাঁ ওটা আমার সৌম্য বলছিল, ওটা হ্যাঁ, ওটা প্রযোজক এখন অব্দি রিলিজ করেনি, বাট ওটা রিলিজ করুক, তোমার বাকি ছবিগুলো আসুক। এবং তুমি পারিয়া 2 আসুক। পারিয়া 2টা আমি ভীষণভাবে ইন্টারেস্টেড, ওটা তো আমার দেখার জন্যই আমার ওটা আসুক। এবং আরো ভালো তুমি ছবির কথা ভাবো, এবং এখন যে সবাই মিলে চেষ্টা করছে ইন্ডাস্ট্রিটাকে আবার ভালো করে নতুন করে একটা ভেঙে গড়ার মতো করে, সেটা আরো হোক। চাই আশা বিনিয়োগ করি আসুক, উন্নত প্রযোজক আসুক। বিনিয়োগ আসুক, উন্নত প্রযোজক আসুক, আর ইন্ডাস্ট্রি বললে এটা সত্যি ইন্ডাস্ট্রি হোক। এবং আমি সত্যি চাই, তোমাকে একটা কথা বলি, তখন বলবো ভেবে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি চাই একটা রুল হোক। হ্যাঁ। সেটা হচ্ছে কোনো রুল নেই, হ্যাঁ। শুধু একটা সংগঠন থাকুক যে কারো টাকা বাকি রাখলে কিংবা টাকা মারলে তারা ভরে পিটিয়ে টাকাটা বার করে। হ্যাঁ, এর বাইরে আর কোনো আর্ট ক্রিয়েশনের জন্য আর কোনো কোনো রুল থাকার কথা না। কে খেতে পাবে, কে খেতে পাবে না, এটা আর্টের দায় নয়। না। কার বাড়িতে কাজ হবে, কাজ হবে না, যার প্রয়োজন, কত লোকের চাকরি চলে যাচ্ছে, মানুষ মরে প্রযোজকের, যাচ্ছে। পরিচালকের যাকে প্রয়োজন হবে তাকে এমনি নেবে। হ্যাঁ। তুমি ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে তুমি সিনেমা বানাচ্ছ, তাহলে ঘাড়ে 4টে লোক, এই 7টা লোক নিতে হবে, এটা করতে পারো না। তার, সে পৃথিবীতে এসছে তো আমাদের কারণ পারমিশন নিয়ে না। আমি পৃথিবীতে এসেছি, আমি ইট ইজ ট্রু। এটা আমারও মনে হয় যে কত সাংবাদিকের চলে, ইঞ্জিনিয়ারদের গুগলে 15,000, মেটায় 15,000 চাকরি চলে যাচ্ছে। তো তারা শিক্ষিত লোক, তারা কি বলবে? তারা বলবে যে না না, মেয়েটাকে নিতেই হবে, নাহলে মেয়েটা বন্ধ করে দেবো। হ্যাঁ, সেটা তো হয় না। আমার বক্তব্য হচ্ছে, আমি পৃথিবীতে এসেছি, সেটা অন্য কারোর অনুমোদন নিয়ে নয়। তখন আমার কাজের দায়িত্ব আমাকেই জোগাড় করতে হবে, আমার কাজ আমাকে প্রমাণ করতে হবে তোমার কাছে যে আমি কাজ পারি, তুমি আমায় কাজ দেবে। একদম। এর বাইরে জাস্ট তুমি একটা কোনো গিল্ডে কাট করিয়েছো বলে তোমায় কাজ দেবো, তুমি একটা গিল্ডে কাট করাওনি বলে কাজ দেবো না, অথচ যোগ্য লোকটাও, এসব বন্ধ করতে হবে। সব বন্ধ করতে হবে। আমি বারবার বলছি, যদি আমি বন্ধ করার ক্ষমতা রাখি, আমি সিনেমা বানাতে চাই, উন্নত অভিনয় করতে চাই, বেটার সিনেমা বানানোর চেষ্টা করতে চাই, এতদিন যা বানিয়েছি তার থেকে বেটার কিছু, সেই পরিসরটুকু খালি তৈরি হোক। হুম। তাহলে আমাদের বোধ হয় এই আড্ডাটা আরো কোনো ভালো পরিসর। ভালো, হ্যাঁ। এখনো যদিও ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট মিনিস্ট্রিকে পাবে, হ্যাঁ সেটা এখনো জানা হয়নি। যেই পান, আশা করব যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরো ভালো করে, সুন্দর করে, বিনিয়োগ বেশি করে, অত্যন্ত যোগ্য লোকজনদের যেন সত্যি সত্যি একটা জায়গা পাওয়া যায়, এবং তারা যেন খোলা মনে কাজ করতে পারে। এই বলে আজকে আমাদের গল্পটা শেষ করি। ভালো থাকবেন। নমস্কার, আমি তথাগত মুখোপাধ্যায়। নিবেদিতা দি একজন বহুদিনের সাংবাদিক, বহুদিনের পরিচিত আমার। নিবেদিতা দি আগে একটা প্রথিতযশা সংবাদপত্রে নিয়মিত কর্মরতা ছিলেন, মূলত সেটা লেখালেখির কাজ। এখন নিবেদিতা দি বহুদিন হলো নিবেদিতা দি নিজের ইউটিউব চ্যানেল খুলেছে, এবং সেখানে বিভিন্ন বিতর্কিত এবং না বিতর্কিত বিষয় এবং মিনিংফুল বিষয় নিয়ে উনি কথাবার্তা বলেন। আমি এই নিয়ে দ্বিতীয়বার নিবেদিতা দির চ্যানেলে। আপনাদের সবাইকে বলবো, আপনারা শুধু এই চ্যানেলটা দেখবেন না, আপনাদের যদি আমাদের কথোপকথন ভাল লাগে, মানুষের মধ্যে ছড়িয়ে দিন। যদি আমাদের কথোপকথন না ভাল লাগে এবং নিবেদিতাদির সাথে অন্য কারোর কথোপকথন ভাল লাগে, সেটা অবশ্যই ছড়িয়ে দিন।